এখানে 2√1, রাইট? খেয়াল করে দেখেন, তাহলে আমাদের স্বাভাবিকভাবে এখানে কত 4 হচ্ছে। আর এখানে যদি আমি √1 কে বর্গ করি, তাহলে আলটিমেট আমার কি হচ্ছে খেয়াল করে দেখেন, 1 হচ্ছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে মূলত কত, 4। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ এবার আসুন আমরা এই অঙ্কটা করি। খুবই সহজ একটা অঙ্ক আর ছিল খাদ্য অধিদপ্তর খাদ্য পরিদর্শকে। এটা 3 4 যোগ করলে হচ্ছে 7, 7কে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, 49 হবে। এরপর আসছে বেশ চমৎকার একটা অঙ্ক। এই অঙ্কটা দেখেন তো এর মতো দেখতে কিনা, a² - b², যাকে আমরা a+b a-b আকারে সাজাতে পারি। দেখেন, নিশ্চয়ই। তাহলে আমরা যদি এভাবে সাজাই তাহলে 144 একবার যোগ হবে 143, আবার 144 আরেকবার বিয়োগ হবে 143। তাহলে দেখেন, আমরা এটা যদি যোগ করি তাহলে 7 হবে 8 287, আর এখানে 144 থেকে 43 চলে গেলে 1, তাহলে আমাদের উত্তর হচ্ছে 287। ব্যাস। এবার আমরা পরের অঙ্কটা যাব, তবে আপনাদের সাথে মানে 23 অক্টোবর দেখা হচ্ছে গণিত কোর্স নিয়ে। আমি এটাকে বিজ্ঞাপন হিসেবে নেবেন না প্লিজ, কারণ হচ্ছে এটা আমার এই বছর সবচেয়ে সেরা অফার। এই বইটা এখন যারা অর্ডার করবেন তারা এই 6 মাসে আমার এই কোর্সটাতে ফ্রিতে জমে ক্লাস করতে পারবেন। আপনারা প্রশ্ন সমাধান ক্লাস আর আমার মূল ক্লাসের পার্থক্য কিন্তু আকাশ এবং পাতাল। কারণ ওখানে প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ড, বেসিক, বেসিক থেকে শর্টকাট, সরাসরি শর্টকাট, অথবা দেখেন ফার্মার্স মেথডের শর্টকাট, শত শত আইডিয়া শেখায়। তো ওটার সাথে আমাদের আমার এই মূল ক্লাসটা প্লিজ কম্পেয়ার করবেন না। ওকে, দেখেন আমাদের এখানে 1024 এর বর্গমূল কত। এখন বর্গমূল প্যাটার্নে যার মুখস্থ আছে উনি বলতে পারবেন যে এটা উত্তর 32, কারণ এটা খুবই কমন একটা সংখ্যা। এখন যদি সাপোজ ধরেন আপনি এটিকে সত্যিই যদি বর্গ করেন, মানে বর্গমূল করেন, তাহলে স্বাভাবিক নিয়মে বর্গমূলের নিয়মটা কি হবে, এটাকে আমাদের জোড়ায় জোড়ায় নিতে হয়। এই ডান থেকে বামের দিকে যাব, প্রথমত প্রথম জোড়াটা নেব। মিনিমাম এমন একটা সংখ্যা বর্গমূলে দিতে হবে যেটা তার পূর্ণবর্গ এর সমান বা ছোট হয়। তাহলে 10 থেকে 9 গেলে 1। এরপর বর্গমূলে একটা চমৎকার বিষয় হচ্ছে এটাকে জোড়ায় জোড়ায় কেটে নিয়ে আসতে হয়। এরপর ছোট্ট একটা কাজ করতে হয়, এই যে সংখ্যাটা দেখতেছেন একে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ করলে 6 হবে, এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, ওখানে আমাকে একটা সংখ্যা বসাতে হবে। এখানে যদি 2 বসান তাহলে এই জায়গাও 2 বসাতে হবে, এবং এই 2 দিয়ে যে 62 জন্ম নিল তাকে গুণ করতে হবে। 4 6 দুগুণে 12, তার মানে আমাদের এখানে মিলে যাচ্ছে। তার মানে এটি হচ্ছে আমাদের মূলত বর্গমূল। ক্লিয়ার? এবার আসেন আমাদের এটার বর্গমূল আমরা বের করি। এটা হচ্ছে 009। আপনারা জানেন যে 9 এর বর্গমূল কিন্তু 10। আর এখানে যদি 2 সংখ্যা থাকে আগে এখানে দাগ দেবেন, যেমন আমার পয়েন্ট 09 আছে, তাহলে দাগ কয়টা পড়ে, প্রতি জোড়াতে দাগ একটা পড়ে, তার মানে দশমিকের পর আমার একটা ঘর হবে, এটা 9 এর বর্গমূল 3। তার মানে এটা সহজেই উত্তর হবে। কিন্তু আবার কেউ ভুলে এটা মনে করবেন না, যদি আপনার 009 থাকে এটার উত্তর আবার এইভাবে হবে, এটা কেউ মাথায় রাখবেন না। এটার উত্তরটা সম্পূর্ণ, এটার উত্তরটা আমি আবারও বলছি 3 ভিত্তিক হবে না। এ নিয়ে বেশ কিছু জটিল বিষয় আমার ম্যাথ টিউটরে পাবেন, যেটা আপনি কখনোই কোনো বইতে পাবেন না, সেটা একটু দেখবেন। যেমন আমরা অনেকেই ভুল করি, 0.04 এটা ঠিক আছে, দশমিক এটাকে বর্গমূল যদি করেন তাহলে 0.2। আমি যদি 0.0004 করি তাহলেও ঠিক আছে, দশমিক একটা দাগ পরে দুটো দাগ পরে, তার মানে উত্তর এটা। আমি যদি 0.0004 বলি তাহলে কিন্তু দেখে, এবার কিন্তু জোড় সংখ্যক নেই, জোড় সংখ্যক না থাকলে কিন্তু এই প্রসেসটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তার মানে এটার উত্তর এরকম হবে না।
কথা বুঝতে পারছেন? কিরকম হবে এই ব্যাপারে আমি সময় নেব না, কারণ আমার আজকে ওই সুযোগটা নেই। আপনারা দয়া করে একটু ম্যাথ টিউটরে বর্গমূল চ্যাপ্টারটা দেবেন, ওখানে অনেকগুলো একটা ছক আমি দিয়েছি। ওকে, এবার আসেন আমরা 6 নম্বর অঙ্কটা দেখব। এখানে 3 আছে, খুব চমৎকার একটা অঙ্ক। এই অঙ্কগুলো আলটিমেট যত সরলীকরণ করা যায়। এখানে আমার √12 আছে। আমাদের বর্গমূলে কোনো সংখ্যা থাকলে ওটিকে বর্গমূল মুক্ত করাটা আমাদের জন্য জরুরি। এই ক্ষেত্রে দেখতে হবে 12-র ভিতর আমার পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা। আছে, একটা আছে, 4। তো আমি দুর্বলদের জন্য একটু সময় নিয়ে সমাধান করতেছি। 4টা বর্গমূল মুক্ত হবে, কিন্তু 3 বর্গমূল মুক্ত হতে পারবে না, কারণ 3 আমার পূর্ণবর্গ না। এখন দেখেন, উপরে নিচে আমরা কাটতে পারবো, পারবো না। কিন্তু আপনারা জানেন যে দুটো, যে সংখ্যাটা আমরা 3 পেলাম, একে যদি দুটো বর্গমূল করি তাহলে দুটো বর্গমূলে আমাদের এটা সমান সমান কিন্তু আমাদের এটা আসে, কারণ এটা পাওয়ার 1, এটা পাওয়ার 1। আমি সকালে পড়বে ওই সূচকের ব্যাপারটা কিন্তু দেখে এসেছি, এটা এটা যোগ হবে। সো আলটিমেট 3 হবে। তার মানে যে কোনো সংখ্যাকে তার বর্গমূল আকারে প্রকাশ করতে গেলে দুটো লাগে গুণ আকারে। তাহলে এখানে 2√3। তাহলে আমাদের নর্মাল কাজ হচ্ছে এটা এটা কাটবো, তাহলে আর আগানোর সুযোগ নেই। যেহেতু আর আগানোর সুযোগ নেই, আমাদের এটাই উত্তর। ক্লিয়ার? ওকে, এবার আসেন, এটাও সেম রিপিট হয়ে গেছে। বলে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে প্লিজ একটু ডান লিখে লিখবেন। আমাদের মূলত মানে এই যাবৎকালে মানে বর্গমূল থেকে এই কটা অঙ্কই আসছে, অর্থাৎ হ্যাঁ 7টার মতো। তবে এখানে আরেকটা অঙ্ক শিটে আছে, ওটা আমি একটু লিখে সমাধান করে দেই, কারণ অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ওটাই 7 নম্বর এখানে হওয়ার কথা ছিল। একটি সংখ্যার বর্গমূলের সাথে, দেখেন, একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14। বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে, 14 হলে সংখ্যাটি কত হবে? দেখেন, এই অঙ্কটা দেখেন, একটি সংখ্যার কথা বলছে। এই সংখ্যাটা যদি আমরা এক চিন্তা করি, বলছি এটার বর্গমূলের সাথে, এর সাথে যদি আমি 9 যোগ করি, তাহলে যোগফলটা গিয়ে দাঁড়াবে মূলত 14। এটি এই অঙ্কের মূল ভাষ্য। তাহলে এটা সমান যদি আমি ওপাশে নেই, 14 থেকে আমার 9 বাদ দিতে হবে। যদি 9 বাদ দিই, তাহলে এক্স এর সমান সমান হলো এখানে কত, 5, তাই কিনা? কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আমাদের তো সংখ্যাটা কিন্তু এক্স ধরেছে, এক্স কে পরে বর্গমূল করছে। তার মানে এক্স এর মান যদি আমি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, উভয় পাশে বর্গ করতে হবে। উভয় পাশে বর্গ করলে, সুতরাং এটা এটা যদি কাটা যায়, তাহলে এক সমান 25 হবে। তাহলে আমাদের উত্তর কি, এই সংখ্যাটা 25। অপশন টেস্ট করেও করতে পারেন। অপশন টেস্টের যে অপশন গুলো আছে সেগুলো দিয়েও আপনারা করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ? এইটুকু ক্লিয়ার থাকলে আমি নতুন অধ্যায়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে উপস্থিতি, আপনারা যারা যুক্ত হয়েছেন তারা শেষ পর্যন্ত একটু থাকবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন এবং আপনার কাছের প্রিয় বন্ধু বান্ধবদের ভালোবাসেন, তাদেরকে একটু আহ, মানে মেনশন করে দেন। ওকে, তাহলে আমরা এবার ভগ্নাংশে যাচ্ছি। আমাদের ভগ্নাংশের প্রথম অঙ্কটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কোনটি। আমাদের এটা অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়, প্রকৃত কোনটা অপ্রকৃত কোনটা। আমি জাস্ট মনে রাখার ট্রিক্সটা বলতেছি। ধরেন এটা একটা ভগ্নাংশ, আবার এটা একটা ভগ্নাংশ। তাহলে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে একটা সুস্থ মানুষ, যার লব হচ্ছে কি, ছোট। এটা কিন্তু লব, এটা কি, লব। কারণ আপনারা জানেন
যে প্রেমের মরা জলে ডুবে না, মানে লাভ, লাভ সবসময় কোথায় থাকে? উপরে থাকে। আর এটা হচ্ছে মূলত আমার হর। হর মানে কি? ওই যে আপনি যখন হেরে যান তখন তো অবশ্যই আপনি নিচে চলে যান, তাই না? ওকে, সেটা বাস্তবে হোক আর আধ্যাত্মিক হোক। তাহলে লব মূলত কি? লাভ উপরে থাকবে। ওকে, এটা আপনারা চেনেন। এখন এই যে লবটা, এটা যদি একজন সুস্থ মানুষের মতো থাকে, যেমন এটা আমরা একটা সুস্থ মানুষ, মাথাটা কে আমার ছোট, আর বডিটা আমি এখানে বেসিক দিতে পারতাম, বেসিকে যাচ্ছে না, আমার ওই সুযোগটা নেই, তাই কিনা? ওকে, তাহলে এই বডিটা হচ্ছে বড়, তার মানে আপনার আমার মতো যে স্ট্রাকচারটা ছোট বড়, সেটাই হচ্ছে আমার প্রকৃত, মানে সুস্থ মানুষ, প্রকৃত ভগ্নাংশ। আর যেটা উল্টা, মা, এরকম রুগী আপনি দেখেছেন কিনা? আমি শৈশবে দেখেছি, কথা বুঝতে পারছেন? তো এই রুগীগুলো যেটা মাথা বড়, মাথা অনেক বড়, বডির তুলনায় ছোট, মাথা পেকে যায়, এটা হচ্ছে অসুস্থ বা অপ্রকৃত মানুষ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এইগুলো আসলে টেকনিক দরকার হয় না, আপনারা এমনিই পারবেন। তাহলে উপরে বড় আছে, মাথা বড় আছে আমার, সি নাম্বারটা। এবার আসেন ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। এটাও একটা গেমস। এই গেমসের একটা নীতিমালা আছে, নীতিমালাটা খুব চমৎকার। এখানে যা যা বলবো ওই নীতিমালাটা ফলো করবেন। আমাদের এই যে গেমসটা খেলতে যাচ্ছি, এটা বিজয়ী তাকেই, মানে বিজয়ী হিসেবে ঘোষণা করব, অর্থাৎ উইনার হিসেবে ঘোষণা করব যে ভগ্নাংশটা আমার ছোট হবে। কারণ এখানে শর্তই হচ্ছে ছোট, যিনি হবেন তিনিই বিজয়ী। তাহলে আমরা একটু যাই, প্রথমত দুইজন করে আগে সেমিফাইনালে নেব 4 এবং 27কে। এর সাথে খেলবে আমাদের আজকে 7/36। এবার আমাদের কাজ হচ্ছে, খেলা শুরু হয়ে যাবে। খেলার নিয়ম হচ্ছে এ আড়াআড়ি করে এগিয়ে, এর কাছে বল পাঠাবে, এ আড়াআড়ি করে একে বল পাঠাবে। এই গুণ দুটো আমার কি গুণ করতে হবে, 7 7 49, 7 × 14, আর হচ্ছে 4, তার মানে হচ্ছে 18। এবার একে দেখেন, 4 9 4 6 24-এর 4, হাতের 2, 3 4 12, 2 14। ক্লিয়ার? এখন এই দুটোর ভিতর আমাদের খেলার নিয়ম হচ্ছে ছোট যে বিজয়ী সে। দেখেন তো, এই দুটোর গুণফলে ছোট কে? এক। তার মানে এ হচ্ছে আমাদের কে? উইনার। তাহলে এবার ইনি চলে যাবে, ওকে, ইনাকে সেমিফাইনালে পাঠাবো, তারপর ফাইনালে খেলবো। দেখেন আগে মনে হয় সেমিফাইনালে আমি দিয়ে ফেলছিলাম, যা হোক। ওকে, এটা বাছাই করবো, এটা সেমিফাইনালে চলে গেল। এবার আসেন খেলা হোক। তাহলে এটা আড়াআড়ি গুণ করে, তাহলে 11 দিয়ে যদি 27কে গুণ করেন, তাহলে 27 হাতের 2। আবার দেখেন, সরি, 1 দিয়ে যদি 27কে গুণ করেন, তাহলে কি 27 হাতের 2, 1 দিয়ে আবার করলে আবার 27, তাহলে 9 2, তাহলে আমাদের 297। এবার 4 4 5 20, 0 হাতের 2, 4 4 16, 2 কত? 18, রাইট? তার মানে এটা 180। এবারও ইনি ছোট, সো এনাকে বিজয়ী হিসেবে ঘোষণা করলাম, 4/27। ঠিক আছে, এবার ফাইনালে খেলবে এরা দুজন। এরা দুজন 4 9 36, আমার 27 গুণে কে? 54। তাহলে ফাইনালি বিজয়ী কি? কে বলেন তো? এই প্রথমটাই ফাইনালি বিজয়ী। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা আমরা একটু সামনে আগাবো। আমাদের আজকে ওরিয়েন্টেশন ক্লাস, এই নতুন ব্যাচের আজকে 6টা 30 মিনিটে, 6টা 30 মিনিটে পিএম এ আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন। কারণ এখানে আমরা কি দিব, কিভাবে দিব, সিক্রেট গুলো জানতে পারবেন। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে, আজকে পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা রয়েছে, যারা শুধুমাত্র আমাদের কাছে শুধু এই সংস্করণের বইটা অর্ডার করবেন, তারাই এই কোর্সটা 6 মাস ফ্রিতে করতে পারবেন। এখানে পুরাতন সংস্করণ বা আগের কোনো সংস্করণের জন্য এটা অফার না, বা আপনার লাইব্রেরিতে আমাদের হাজার হাজার বই চলতেছে, ওটাও অফার না। অফার হচ্ছে সরাসরি আমাদের কাছে যারা অর্ডার করবেন এই সংস্করণটা, শুধু তাদের জন্য এই 6 মাসের সুযোগটা। থ্যাংক ইউ। এবার আসেন, কোনটি বৃহত্তম সংখ্যা? এবার যিনি বিজয়ী, এবার শর্ত হচ্ছে বিজয়ী যিনি উনি উইনার হবেন। তাহলে 1/7, এখানে 2/7। তাহলে এবার দেখেন, যিনি বৃহত্তম 14, এখানে হচ্ছে 7, তাহলে ইনি বিজয়ী হলেন। এবার ইনি সেমিফাইনালে যাবেন কার সাথে? এর সাথে।
3/7, তাহলে 3×7 = 21, আর এখানে 7 গুণে 14। এবার বৃহত্তমে আছেন ইনি, ইনি যাবেন কার সাথে? 1/8 এর সাথে। তাহলে 7কে 7, 3×8 = 24। তাহলে এবার ফাইনালি আমাদের জিতবেন কে? 3/7। চল আমরা এবার একটু সামনে আগাই। খেয়াল করেন আমাদের এই অঙ্কে নিচে উল্লিখিত ভগ্নাংশের মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? এটা সেম ভাবে উত্তর করবেন, স্ক্রিনশট দিয়ে নেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আমি সেম অঙ্কগুলো একটু সামনে চলে যাচ্ছে। দেখেন এই অঙ্কটা আপনি একটু করাবো। এই অঙ্কটা অনেকে চিন্তার ব্যালেন্স রাখতে পারেন না। দেখেন এখানে গেমসের শর্তটা হচ্ছে যারাই উত্তর হবে তারা এর চেয়ে ছোট হবে। এর থেকে ছোট মানে এই হচ্ছে বস, এ বড় হবে, বাকিরা ছোট। ছোট না হলে ও বা। তাহলে আমি যদি 2/3 চিন্তা করি, এটা শর্ত হচ্ছে উপরে লিখে নেন। শর্তটা হচ্ছে একে বড় হতে হবে, এবং এই শর্ত অনুসারে যে এই পাশে থাকবে তাকে ছোট হতে হবে। এখন তাহলে আমরা যদি প্রথম গেমসটা খেলি 2/5 এর সাথে খেলা নামিয়ে দেই, তাহলে কি হয়? 5×2 = 10, 3×2 = 6। দেখেন তো এটা বড় এটা ছোট, ব্যাস আমরা উত্তর তো সরাসরি পেয়ে গেছি, আর আগানোর দরকার নাই। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? আমাদের উত্তরগুলো তো ঠিকঠাক হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এটাও সেম, এটাও সেম, এবং এটার উত্তর সম্ভবত নাই, এখানে দেখলেই বুঝবেন। ক্লিয়ার? ওকে, এবার এটাতে আমরা একটু দেখছি এটা কি বলছে। এই দুটো যোগফল বের করবো আমরা। তাহলে 3/8, এখানে 005 আছে, তাহলে 3/8 আমরা এখানে 5 কে নিচে 100 দিয়ে হিসাব করব। এটার লসাগুটা আমার কত হতে পারে? নর্মালি লসাগু যদি না করতে পারেন এভাবে আপনি নেন, কোনো সমস্যা নেই। এখানে 4, তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 25। ক্লিয়ার? তাহলে 25×2 = কত? 50। 4×50 কত? 4, এখানে 200। তার মানে এখানে খেয়াল করে দেখেন, এখানে আমার 25 বার যাবে 3×25, তাহলে কত? 75। আর দিয়ে এটিকে গেলে কতবার যাচ্ছে? দেখেন এই যে এখানেও বুঝতে পারবেন, এই যে 8 দিয়ে ভাগ করলে 25 যাবে, তার 3×25 = 75, আর এখানে হচ্ছে 5। তাহলে তাই যদি হয় উপরে 80, নিচে হচ্ছে আমার কত? 200। এবার এটিকে ছোট করতে হবে, বুঝতেই পারছেন, ওখানে স্পষ্ট করে বলছে ছোট করতে গেলে এটা এটা ছোট করে। তাহলে 4 দিয়ে দিলে উপরে 2, নিচে 5, তাহলে আমাদের 2 ভাগ। ওকে, কোথাও ঝামেলা হলে কোনো টেনশন নেন না, আমরা আবার দেখতেছি, কারণ এখানে উত্তরটা হুবহু মিলতেছে না, বা উত্তরটা মিলবে আমার মনে হয় তারা আর একটু বড় রাখছে। ওকে, আমরা দেখতেছি। তাহলে প্রথমত হচ্ছে আমাদের যদি 200 লসাগু হয়, 4 দিয়ে দিলে 4×8, 4×25 = 100, তাহলে 25×50, 4×25 = 200। 200 যদি হয় স্বাভাবিকভাবে খেয়াল করেন, তাহলে এখানে আমাদের 8 দিয়ে, দেখছেন 8 দিয়ে 25 যাচ্ছে, তাহলে 3×25 আমাদের কত? 75। এখানে যাচ্ছে এই যে দেখেন এখানে 2, তার মানে এখানে 10 হবে। ক্লিয়ার? আর এখানে কত হবে? 10 হবে। তাহলে উপরে হচ্ছে 85, নিচে হচ্ছে আমার 200। এদিকে আমরা যে কাজ করব সেটি হচ্ছে আমরা 5 দিয়ে ভাগ দেব। 5 দিয়ে ভাগ দিলে এখানে 4 শূন্য আস্তে আস্তে 5 দিয়ে দিলে খেয়াল করে দেখেন 5 5 থাকে 3, 5 7 35, তার মানে আমাদের 1740 হচ্ছে এখানকার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু পরের অঙ্কটা যাব। এই অঙ্কটার জন্য আমি ছোট্ট একটা বেসিক কথা বলবো। দেখেন বেসিকটা কি? এখানকার বেসিকটা হচ্ছে খেয়াল করে দেখেন, দুটি ভগ্নাংশের গুণফল, ধরেন আমি 4×5 গুণ করলাম, দুটো সংখ্যা, ভগ্নাংশ না সংখ্যা, এটা গুণফল আমার 20 আসলো। এখন আমি যদি আপনাকে একটা, দুটো আমি মিশিয়ে দিলাম, দুটোই মিশিয়ে দিয়ে, ধরেন এটাও আপনি জানেন না এটাও জানেন না, আমি একটা অজানা করে দিলাম, আরেকটা জানিয়ে দিলাম, আমি এই জিনিসটা এবার মুছে দিচ্ছি। দেখেন কি কি ছিল এটা তো দেখছেন। আমি বললাম যে দুটি সংখ্যার গুণফল, এটা দিলাম, এদের একটি যদি 5 হয় তাহলে অপরটা কত হবে, এর মানেটা কি?
এর মানে হচ্ছে এই যে অপরটা আর যেটা দেওয়া আছে এটার গুণফল হচ্ছে কি 20। তাহলে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে গুণফলকে যেটি দেওয়া আছে সেটি দ্বারা ভাগ করতে হবে। বেসিকটা খেয়াল করে, গুণফল যেটা দেওয়া আছে যেটা দুটোর গুণফল দেওয়া আছে, অপরটার যেটা ওই দুটোর একটা দেওয়া আছে ওটা দ্বারা ভাগ করলেই আমরা অপরটা পেয়ে যাব। তার মানে এখানে দুটো ভগ্নাংশের গুণফল আছে, তার মানে এদের একটা দেওয়া আছে। তার মানে এই যে 15/28 একে দিয়ে আমি 5/7 ভাগ করব, এটাই কাজ। তাহলে অপরটা বের হয়ে আসবে। তাহলে 15/28 এটিকে যদি ভাগ করেন, উপরে 7 নিচে 5। এখন এই জায়গাটায় আমি যদি কাটাকাটি করি, 4×7 = 28, 5 দিয়ে কাটলে 3। তাহলে আলটিমেট আমার উত্তর হচ্ছে 4/3। এখানে এটারও একটা বেসিক আমি বলছি। ধরেন আমি যদি 3 দিয়ে 12কে ভাগ করি, কত আসলো? 4। কথা বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন এটার মানে কি? আমি যদি বলি 4 এর মধ্যে, সরি, 12 এর মধ্যে 4, দেখেন সরি 3 কতবার আছে, এটার মানেটা কি? এটার মানেটা একবার বুঝলে আপনার আজীবন ক্লিয়ার হয়ে যাবে। এটার মানেটা আপনি যদি একবার বুঝতে পারেন আজীবন ক্লিয়ার হবে। মানেটা কি? দেখেন, মানেটা খুব চমৎকার, এটা গণিতের সৌন্দর্য খুবই দেখেন 12 এর মধ্যে 3 কতবার আছে, কিন্তু আমি এর 12কে ভাগ করতে গিয়ে একটা রেজাল্ট পেয়েছি। আমি বলতে পারি 4 বার আছে, উত্তর কি 4 বার। এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কিভাবে বুঝলে? কারণ দেখেন, এই যে আপনি যদি তিনটা 3কে 4 বার যোগ করেন, 4 বার যোগ করেন, তাহলে 12 হয়। এই কথাটাই মূলত অঙ্কে জানতে চাই যে 12-র মধ্যে 3 কতবার আছে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। এই 4টা কোথায় পাচ্ছে? ওই যে দেখেন ভাগফলই এটা বলে দিচ্ছে। ভাগফলটাই মূলত হচ্ছে এটার বাস্তবতা। তার মানে আমরা এই বেসিক তো আজীবন আমরা বড় বড় অঙ্কের ক্ষেত্রে পারবো না। তার মানে ডিরেক্টলি আমরা এই জায়গায় এটাকে বেসিক হিসেবে নিয়ে এখন থেকে বুঝবো এটার ভিতরে এটা কতবার আছে, তাহলে এটা দিয়ে একে ভাগ করতে হবে। এই বেসিকটা শুধু আমরা বুঝবো, আর বাকিটা বোঝার দরকার নেই। তার মানে আমি 20-21-কে আমি কি করব, 2-7 দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল যেটা আসবে ওটাই মূলত আমার উত্তর। তাহলে আমরা জানি ভাগ অবস্থায় থাকলে উল্টিয়ে দিলে গুণ করা যায়। তাহলে এখানে 3, 7, এখানে হচ্ছে 10। আমার মনে হয় সমস্ত আছে, 10কে 3 দিয়ে ভাগ করলে 3×3=9, আরেকটা 1 থাকে, তার মানে 3 সমস্ত 3-এর 1 বার। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ। এই অঙ্কটার বেসিক নিয়ে আমার ভিডিও আছে, আপনারা ইউটিউব সার্চ করলেও পাবেন। আমি শুধু জাস্ট একটা শর্টকাট করছি, এই প্রথম যে ভ্যালুটা আছে না, বেশ এই টাইপের অঙ্ক যদি হয় তো এটা বিয়োগ করে তাহলে কত থাকে বলে? 12। 12 থেকে আরেকটা ভ্যালু আছে, এটা কোনোদিন ইনশাল্লাহ সুযোগ হলে আপনাদের বেসিকটা শেখাবো। তাহলে কত? 4 কেজি। উত্তর 4 কেজি। জাস্ট আপাতত সমাধান করে আহ আমি একটু সময় সেভ করতে চাচ্ছি। প্রথম ভ্যালুটাকে দিয়ে দ্বিতীয় ভ্যালুটাকে ভাগ করে, আবার যে রেজাল্ট আসবে ওকে থেকে তৃতীয় ভ্যালুটা ভাগ করে, ব্যাস। এখানে মূলত 3টা জিনিস, একটা হচ্ছে প্রথম ভ্যালু থেকে দ্বিতীয়টা ভাগ করার পর একটা ভ্যালু আসে, ওটা থেকে তৃতীয়টা বিয়োগ করবেন, ব্যাস, যেটা আসবে ওটাই উত্তর। এখন আসেন আমি এই অঙ্কটা করি। এখানে কি বলছে? একটি নার্সারিতে 16 জাতের ফুল গাছ আছে, জাত কয়টা? 16টা। ওকে। 4/1 জাতের ক্ষেত্রে 5টা করে আছে। ওকে। 4/3 জাতের ক্ষেত্রে 4টা করে আছে। তাহলে সর্বমোট গাছ কয়টা? অঙ্কটা খুবই সিম্পল। কেন? আমার জাত আছে 16টা। বলে জাত কয়টা? 16টা। জাত হচ্ছে 16টা। ঠিক আছে। এখন এটার ভিতর 4/1 একটা জাত, 4/1 একটা জাত। কথা বুঝতে পারছেন? এটা একটা জাত। আরেকটা হচ্ছে 4/3 একটা জাত। এখন আমার আগে যাই করি না কেন, আমাকে আগে বের করতে হবে
এই যে 4-এর এক অংশ জাতে এখানে কয়টা জাত আছে দেখেন, আমি যদি 4-এর এক অংশ অনুসারে ভাগ করে 16 4-এর 1, তার মানে হচ্ছে এখানে আছে আমার 4টে জাত। কয়টি জাত আছে? 4টি জাত। এখন আসেন, তাহলে এখানে আমি যদি হিসাব করি যে 16-র 4-এর 3 অংশ কয়টা জাত আছে, খেয়াল করেন 3 অংশ, তাহলে 3 4 12টি জাত আছে। এই পর্যন্ত আগে আপনাদেরকে বুঝতে হবে, এই পর্যন্ত আগে আপনাকে বুঝতে হবে। এরপর কি বলছে? এরপর বলছে সর্বমোট, দেখেন এখানে আহ 4-এর 1 অংশ জাতের প্রত্যেকটাই কয়টা করে আছে? 5টা করে আছে। মানে এটা আমি 4টা জাত না, ধরেন একটা এ জাত, একটা বি জাত, একটা সি জাত আর একটা ডি ডি জাত। এই জাতেরও আছে কয়টা? 5টা। এই জাতের গাছ আছে 5টা, এই জাতের গাছ আছে 5টা, এই জাতের গাছ আছে 5টা, তার মানে টোটাল কয়টা? 20টা। তো এটা তো আমরা জানি সেম 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 জিনিস যোগ করার চাইতে আমরা সরাসরি 4-এর সাথে 5 গুণ করে দেই, প্রতি জাতেরই যেহেতু বলছি, তাহলে 20টি গাছ আছে এখানে। একইভাবে এখানে প্রতিটি 4টা করে আছে, তাহলে 4টা করে থাকলে 12-র সাথে যদি 4 আমি যোগ করি, তাহলে 4 12 কত? 48টি গাছ। এই যে 48টি গাছ, এখানে 20টা গাছ, এই হচ্ছে মোট গাছ। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে 48 আর হচ্ছে এখানে 20, তাহলে 8 6 68টা গাছ আছে। ক্লিয়ার? 65টা গাছ আছে। এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। ওকে, বিজ্ঞাপন আসলে আপনারা টেনশন নিয়েন না, এখানে ভর্তির জন্য বিরক্ত করা হবে না, কারণ এখানে যারা ভর্তি হয় তাদের প্রয়োজনে ভর্তি হয়, যারা জীবনে টোটালি গণিত ভীতিটাকে একদম শেষ করে ফেলতে চায়। আপনারাও চাইলে আজকে পর্যন্ত অফার আছে, এই বইটা নিয়ে 6 মাসের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবেন, একদম জমে ধরে ধরে আপনি একবার দুবার যাই করেন না কেন আমি আপনাকে গণিত শেখাবো। ওকে, এবার আসেন আমরা পরের ধাপে যাব। ওকে, এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কিনা দয়া করে একটু আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। দয়া করে কমেন্টে জানাবেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা প্লিজ। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দশমিক ভগ্নাংশে চলে যাব। দশমিক ভগ্নাংশে, তাহলে দশমিক ভগ্নাংশের প্রথম অঙ্কটা দেখেন। এই টাইপের অঙ্কের বেসিক হচ্ছে, আমি একটা অঙ্ক করাই, বুঝতে পারবেন। এই যে লাস্টে যে ডিজিটটা আছে এটাকে গুণ করে ফেলবেন, 8 2 16, অথবা 4 8, 4 2 8, 8 8 16। ওকে, আমি গুণ করে ফেললাম। এরপরে আপনি ছোট্ট একটা কাজ করবেন, এখানে দশমিক কয়টা ঘর আছে? একটা। এখানে কয়টা আছে? দুইটা। এখানে কয়টা? তিনটা। আমাদের এই দশমিক গুণের একটা নিয়ম হচ্ছে, যত গড় দশমিক আছে টোটাল কয়টা আছে? 6টা ঘর আছে। আমাদের রেজাল্টটা অবশ্যই দশমিকের পর 6 ঘর থাকতে হবে, কিন্তু আমরা গড় পাইছি 2টা, 3 4 5 6, তার মানে এই যে এই এরপর এতগুলো ঘর থাকতে হবে। তাহলে এখানে তো ঘর নাই, আমি তো 16 পেয়ে গেছি, বাকিগুলো শূন্য দিয়ে ফিল আপ করা হয় দশমিকের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে 4টা শূন্য 16। এখন ও ও এটা কিন্তু 64 বলছিলাম, 8 8 64। কথা বুঝতে পারছেন কিনা? এখন দেখে এখানে কয়টা? দুইটা, সরি 5টা, তাই না? 5টা, যেহেতু 5টা, তাহলে আমাদের এখানে 2টা 3টা 5টা, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। এবার আসেন এই ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। আমি একটা নিয়ম বলি, তাহলে আপনাদের মনে থাকবে ভালো। সেটা হচ্ছে, ধরেন আমাদের দশমিক 725 আছে, খেয়াল করে এটাকে দশমিক কিন্তু আপনি ইচ্ছে মতো নাড়াচাড়া করা যায়। ধরেন আপনি এই দশমিকটা ডানের দিকে নিয়ে নেবেন, এটা একটা স্প্রিং এর মতো। খেয়াল করেন, এটা কি? একটা স্প্রিং এর মতো। এটা চাপ, মানে এটাকে ডানের দিকে নিয়ে যাবেন, একদম এটাকে চাপাবেন। কথা বুঝতে পারছেন? ধরেন এই জায়গায় একদম চাপাবেন। এটা চাপানোর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম, দেখেন, ধরেন আপনি 1 ঘর পরে নিতে চান, আগে একটা লাঠি নিতে হবে, এই লাঠিটা হচ্ছে 1। ওকে, নেওয়ার পর আপনি একটা চাপ দেবেন। কয়টা চাপ? একটা চাপ। একটা চাপ
এর জন্য আপনার একটা শূন্য দিতে হবে, একটা শূন্য দিয়ে একটা চাপ দিতে হবে। প্রথমত কি একটা লাঠি নেবেন, এই লাঠিটা থাকতে হবে, ওটা কি এক, এই লাঠিটা থাকতে হবে, এই লাঠিটা থাকতে হবে। চাপ দিলেন, চাপের জন্য কয়টা, এক শূন্য পরিমাণ চাপ দিলেন, এক গড় যাবে। আপনি চাপ কতবার দিবেন এটা ডিপেন্ড করবে শূন্য কতবার। আরেকটা শূন্য, আরেকটা কয়েন ফেললেন, আরেকটা চাপ দিলে আপনি এখানে চলে যাবেন। যদি মনে করেন আরেকটু সামনে নেওয়া, ডানে নেওয়া নিতে হয়, তাহলে আরেকটা শূন্য দেবেন, তখন এতে গিয়ে এখানে চলে আসবে। তার মানে আপনি যদি তিনটা গড়ের আগে দশমিকটা মুক্ত করতে চান, মানে এখানে আনলেই তো মুক্ত, তাহলে একটা লাঠি নিয়ে একটা করে কয়েন দিয়ে ধাক্কা দেবেন, তাহলে যতটা কয়েন দিবেন তত গড় ডানে যাবে। তার মানে এটা সমান সমান যদি আপনি হিসাব করেন তাহলে সরাসরি 725 হবে। আবার এই জিনিসটাকে যদি আপনি লাঠি তুলে নেন, ধরেন 725 এটা আমার এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, আপনি তৈরি করেন না, এই অবস্থায় আছে, এবার আপনি এই লাঠিটাকে ফেরত নিতে চাচ্ছেন। ফেরত নিতে গেলে কার পরিবর্তে নিয়েছিলেন, দশমিকের পরিবর্তে নিয়েছিলেন। তাহলে লাঠিটা তুলে ফেলে এটা যে একটা স্প্রিং, এটা কি এবার এদিকে মুভ করে আসবে না, আগের জায়গায় তো মুভ করবে। কতটুকু ছাড় দিচ্ছেন ততটুকু। প্রথমত আপনি লাঠিটা তুলে নিলেন, মানে দশমিক দিয়ে দিলেন, লাঠি চলে গেছে। এই আমি যদি এবার একটা শূন্য কমাই, তাহলে দশমিকটা এক ঘর বামে আসবে। আমি এটাকে একটু দেখাচ্ছি, 725 আছে না, আমি একটা লাঠি তুলে ফেলছি, এবার একটা শূন্য যদি আমি কেটে দেই, তাহলে দশমিক এই যে দেখেন স্প্রিংটা এদিকে আসা শুরু করছে। দুটো যদি বাদ দিই তাহলে স্প্রিংটা এখানে আসবে। আমি যদি এই তিনটা শূন্য দিয়েই ভাগ করি, স্প্রিংটা এখানে আসবে। তার মানে হচ্ছে আপনার গুণ করলে স্প্রিংটা ডানে যাবে, ভাগ করলে স্প্রিংটা, যেহেতু দশমিক তুলে দিচ্ছেন, সো এটা বামে আসবে। এটাই হচ্ছে মূলত ফ্যাক্টটা। কথাটা ক্লিয়ার? এই ফ্যাক্টটা সবসময় মাথায় রাখবেন, এই বেসিকটা জানলে সবই ক্লিয়ার। যেমন দেখেন এই অঙ্কে আমাদের কি বলছে বলেন তো, এতকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। দেখেন আমাদের এতটা কি, এত মানে হচ্ছে অলরেডি 1%, এটার মানে হচ্ছে 0.1 ইন্টু 1/100। এটার মানে তো হচ্ছে একে 100 দ্বারা ভাগ করা। এখন দশমিক ভগ্নাংশ ফেরত যেতে গেলে আমার লাঠিটা তুলে ফেলতে হবে, এই লাঠিটা তুলে ফেলবো। এবার এই দুটো শূন্যই আমি তুলে মানে ওই যে আগে যে দিয়েছিলাম ফেরত নেব, তাহলে দুটো, তাহলে এই যে দশমিকটা দু ঘর বামে চলে যাবে, তাহলে অলরেডি আছে এখানে, আরো দুই ঘর বামে চলে যাবে, তাহলে দুটো শূন্য দিতে হবে, কারণ ও তো ফাঁকা পড়ে গেছে। এক তোলার সাথে সাথে, লাঠিটা তোলার সাথে সাথে দুটো কয়েন কি বের করে নিলেন, আর ও দেখেন দুই ঘর বামে চলে গেল। এটাই উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব, পরের অঙ্কটাতে যাব প্লিজ। এবার আসেন, খুবই সিম্পল, এগুলিতে সময় লাগবে না। এখানে দেখেন তো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেখেন, এবার কিন্তু তিন তিন গুণ করতে পারবেন না, কারণ এটা পূর্ণ সংখ্যা 30। কথা বুঝতে পারছেন? এটার নিচে কত আছে, 10 আছে। আপনি এবার গুণ করতে হবে 3 30 90। এখন একটা দশমিক আছে, তার মানে কি দশমিক থাকলে সংখ্যাটা 9 হয়ে গেল। এখন আসেন, আমাদের কাজ হচ্ছে 10 দিয়ে ভাগ দেব, মানে আমরা লাঠিটা তুলে নেব, শূন্যটাও আমরা তুলে নেব। লাঠি তুলে নেওয়ার সাথে সাথে দশমিক বামে মুখ পড়বে। কয়টা শূন্য তুলে নিয়েছি, একটা, তাহলে এক ঘর বামে। তার মানে আলটিমেট আমার, সরি, এটা হচ্ছে মূলত আমার উত্তর 0.9। এবার আসেন এটাকে কাজ করব। তাহলে এটাকে আমি যদি ভাগ করি, খেয়াল করেন আমি দুটো দশমিকই মুক্ত করতে চাচ্ছি। তাহলে দুশো দশমিক মুক্ত করতে চাইলে আপনি দুই দুই গড়ই সেম আছে, তাহলে এখানে একটা লাঠি নেন, আর দুই গড় ডানে নিতে চাচ্ছেন, দুটো কয়েন ফেলেন। এখানেও লাঠি নেন, দুই গড় দুটো কয়েন ফেলেন, তাহলে আমাদের এটা উঠে হলো 75। আর এখানে আহ দশমিক যেহেতু নাই, শূন্যের দাম নাই, 5। তাহলে 5 কি 5 থাকে কত, 5 5 25। তাহলে আমাদের হম এটা কি তারা দশমিকই রেখে দিছে, বলেন দশমিক রেখে দিছে কিনা? এখন দশমিক রেখে দিলে আপনি কি করবেন বলেন? কোনো কিছু করার আছে? কোনো কিছু করার নাই। আসেন এটিকে আমরা একটু সমাধান করি। এইটুকুতে আমাদের 75 দশমিক তুলে ফেলছি আমরা, মামলা শেষ। আমরা দশমিক তুলে ফেলছি, তো এইটুকু মামলা শেষ।
এখন আসেন, ওরা দশমিক রাখছে যেহেতু আমাদের তো কিছু করার নেই, আমরা উভয় পক্ষকে 10 গুণোত্তর পদ্ধতিতে যাচ্ছে আর কি। 2 গুণ করেন, তাহলে কি হবে? নিচে 10 আসবে, উপরে 5 দুগুণে 10-এর 0, 7 দুগুণে 14, 15। খেয়াল করে দেখেন। এবার আমি দশমিক তুলে নেব, তাহলে আসবে কত ঘরে? আমার এই যে একটার ক্ষেত্রে 1 ঘর বামে আসবে। কথাটা ক্লিয়ার? এখানে তো উত্তর দিতেছে না, দেখেন 5 দুগুণে 10-এর 0, 7 দুগুণে 14, 15। কথাটা ক্লিয়ার? ওকে, দেখেন তাহলে আমাদের এখানে আছে 15.0, 15.0, কারণ আমরা 10-এর ঘরে যাচ্ছি। কয়ের ঘরে যাচ্ছি বলেন তো? 10 ভিত্তিক সংখ্যা নিতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক, তাই না? ওকে, 4 নম্বর অঙ্ক। ওকে, ওকে, আমরা আরেকটা কি প্রুফ করব? আমাদের তো এখানে নিয়ম ঠিকই আছে। আমরা উপরে নিচে দশমিকটা তুললাম, তোলার পর উপরে আমার কত হলো? 75 হলো, আর নিচে গিয়ে দাঁড়ালো কত? 5, যেহেতু শূন্যের ভ্যালু নেই। ওকে, এই সংখ্যা অনুসারে এটা ঠিক আছে। আমি দেখি প্রশ্নের উপরে 0.05। ওকে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করলাম, যে আলটিমেট দশমিক উঠে গেল, কিন্তু আমাদের উত্তর দিছে দশমিকে। উত্তর দিছে দিছে কিসে? দশমিকে। যেহেতু আমাদের দশমিকে উত্তর দিছে, তাহলে আমরা যে কাজটা করব, এটাকে 10 ভিত্তিক সংখ্যাতে যদি নিয়ে যাই, তাহলে উভয় পক্ষকে 2 গুণ করলে আমাদের কত হচ্ছে? 5 দুগুণে 10 আসতেছে, তাহলে এই হিসেবে কিন্তু 15 আসতেছে উত্তর, তাই না? আর যদি নর্মালি আমরা কাজ করি, এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দেখেন তো কত আসতেছে? 75কে। 75কে ভাগ করলে সরাসরি তাই আসতেছে 75কে। 5 দিয়ে ভাগ করলে আমাদের সরাসরি কে? 5 কে 5, 5 5 25, 15 আসতেছে। এইভাবেও আসতেছে 15, এইভাবেও আসতেছে। ওকে, ঠিক আছে। এবার আসেন আমরা একটু সামনে আগাই, তাহলে আমরা এই অঙ্কটা দেখব। এই অঙ্কে এটা ভাগ করতে বলছে, তাহলে দেখেন তো এটা লাস্টের লেটার আছে কিনা? আছে। তাহলে 5 দুগুণে 10, 4 10-এ 40। এই যে 40, যেহেতু 40 আসছে সংখ্যা রাখবে। এবার আমার ঘর হচ্ছে এখানে একটা, এখানে দুইটা, এখানে দুইটা, তাহলে টোটাল ঘর হচ্ছে 5টা। অলরেডি দুইটা আছে, 3টা 4টা 5টা, এই পরিমাণ আমাকে নিতে হবে। তাহলে বাকিগুলো শূন্য দিয়ে আমাকে ফিল আপ করতে হবে। ওকে, ঠিক আছে। আমাকে ভাগ করতে হবে 0.01 দিয়ে। আমি আপনাদের এই যে উপরে যদি দশমিকের সংখ্যা কম বেশি থাকে, আমি একটা মেথড বলি, এটা ফলো করবেন। এক একজনে এক এক মেথডে করে, কিন্তু এটা যে মেথডটা সব জায়গায় ইউজ করা যায় ওটা ভালো। যেমন লব হরের একটা নীতি আছে যে 2 দ্বারা উভয় পক্ষকে সেম সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 5 দুগুণে 10, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। কথা বুঝতে পারছেন? মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যে কাজটা করব, এই কাজটা হচ্ছে আমরা সবচেয়ে বড়টার দশমিক তুলব, তাহলে ছোটটা অটো উঠে যাবে। তাহলে সবচেয়ে বড়টার দশমিক যদি আমি তুলতে চাই, তাহলে একটা কি লাগবে? লাঠি লাগবে। আর এই লাঠি দিয়ে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ঘর পরে নিয়ে যাব। তার মানে 5টা কয়েন দিতে হবে। 5টা কয়েন দিলে কেবলমাত্র এইটা টেনে ওই পাশে নিতে পারবো। তাহলে এখানে এত দ্বারা গুণ করছি, তাহলে নিচেও তো আমাকে এত দ্বারাই গুণ করতে হবে, রাইট? তাহলে আমি এক, দেখেন, তাই কিনা? এতে করে একটা সুবিধা হচ্ছে, উপরের এটা উঠে যাবে, জাস্ট 40 থাকবে। বুঝতে পারছেন কিনা? আর এটার ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে, আমি এটা গুণ করতেছি, জাস্ট দশমিকটাকে ডানে নেব, তাই কিনা? তাহলে এই দুইটা গড়ের জন্য আমি দুটো কয়েন নিলাম। ওকে, তাহলে আমার 2 ঘর ডানে আসলো, কিন্তু এখনো আমার আরো 3 ঘর নিতে হবে। আরো 3 ঘর নিতে গেলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা ফাঁকা জায়গায় নিতে হবে। তার মানে হচ্ছে, এটা সহজ একটা নিয়ম হচ্ছে, দুটো যত ঘর দশমিক থাকবে ওটার জন্য শূন্য বাদ দিয়ে বাকিগুলো পাশে বসিয়ে দেবেন। এটাও কিন্তু খুব সুন্দর হয়। তাহলে এটা এটা যদি কাটেন, তাহলে উপরে 4, নিচে 100, কাটারও দরকার নেই, যা হোক কাটলাম।
এখন আমাদের দেখেন তো, আমি লাঠিটা নিয়ে নেব, লাঠিটা নিয়ে নিব, তার মানে নিয়ে নেওয়ার সাথে সাথে দশমিকের খেলা শুরু হবে। দুটো শূন্য আমি তুলে নেব, তাহলে এখানে 4 আছে, 2 ঘর বামে চলে যাবে, তাহলে আরেকটা শূন্য দিতে হবে, 0.04। ক্লিয়ার? ওকে, আমাকে একটু বলবেন যে আপনারা বুঝতেছেন কিনা। ওকে, ঠিক আছে, বুঝতেছেন তাই না? মাশাআল্লাহ। আর জুমে যারা যুক্ত হয়েছেন তারাও একটু কমেন্টে জানায়েন যে বুঝতেছেন কিনা। জি, থ্যাংক ইউ। এবার তাহলে, ও, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা বলছে এটার অপেক্ষা এটা কত বড়, মানে আপনাকে উম এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে -10 প্লাস -7, এখান থেকে আমি এটা বিয়োগ করব। ঠিক আছে, এখন আমাদের প্রথমত মানে এই যে আপনার বদমাস যদি দেখেন, বদমাসের কাজই হচ্ছে আগে ব্রেকেটের কাজ করা, তাহলে এই ব্রেকেটের কাজ করতে গেলে মাইনাস প্লাসের কাজটা আগে করব। মাইনাস কত, 7। ক্লিয়ার? তাহলে এটা এবার ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিই। এখানে মাইনাসে মাইনাসে দেখেন, চিহ্নের যদি সমস্যা না হয় আমি চিহ্নগুলো একটু বারবার চেক করে নেই। দেখেন চিহ্ন এখানে প্লাস আছে, কারণ এটা তো লেখে তাড়াহুড়া করে লেখা হয়েছে -10। ওকে, ঠিক আছে, আসেন তাহলে এখানে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে +7। তাহলে এখানে হচ্ছে -17, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে দেখেন তো -3 হবে, মাইনাস কি হবে, 3 হবে। -3 কেন হবে, এই যে এটা থেকে এটা গেলে, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে, -17 + 3, তার মানে -14 হচ্ছে। দেখেন তো -14 তো আমার নেই। ওকে, সমস্যা নেই, আমাদের উত্তর এটা। এখন অপশনে নাই মানে কোনটি নাই আছে, এতে আমরা আপাতত দাগাবো। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা লসাগু গসাগুতে। এখন বলে এতটুকু আলোচনা 14, এখানে তো 14-র কোনো অপশন দেখতেছি না আমরা। এটা এত অপেক্ষা এটা কত বড়, তাহলে -7 আসছে, -10 আছে, এটা -7। আবার এখানে এটা বিয়োগ করতে হবে, তার মানে কি -10 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -3, এখানে -17, তাহলে মাইনাস মাইনাস প্লাস। সো এখানে আর কোনো সুযোগ দেখতেছি না। খেয়াল করে দেখেন, যেটাই হোক তারা প্রশ্নে যে কোনো একটা ঝামেলা করছে, ওদিকে আমরা যাচ্ছি না, আমাদের যা দিচ্ছে আমরা কিন্তু এই সমাধানের প্যাটার্নটা পুরো পরীক্ষার স্টাইলে করতেছি, যত দ্রুত করা যায়, এখানে দুইবার চিন্তা করার সুযোগ নাই আমাদের। কথা বুঝতে পারছেন, আমাদের দুইবার চিন্তা করার সুযোগ নাই, যা আসবে ওটাই উত্তর। এখন আসেন আমরা লসাগু গসাগু নিয়ে কথা বলবো। ওকে, বলেন তো আর কতক্ষণ ক্লাস করার মতো হিম্মত আছে? হুম, ওকে, বলেন কতক্ষণ ক্লাস করবেন? হুম হুম, প্লিজ দেখেন, আমরা এই অঙ্কটা শুরু করব। নিচের কোনটি গুণিতক, 3 6-এর গুণিতক তো বোঝেন, বলেন। 3-এরও গুণিতক, 6-এরও গুণিতক, এটা বোঝাচ্ছে, তার মানে 3 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে, যখন এরকম বোঝায় তখন আমরা এটাকে লসাগু করি, যদিও লসাগু 6 হবে এটা জানেন, তবুও আমরা লসাগু প্যাটার্নটা দেখালাম। তাহলে 3 2-এর গুণিতক এখানে কিন্তু নাই। গুণিতক কনসেপ্টটা আমি আরেকটু ক্লিয়ার করি। দেখেন 3 আর 6, আসলে এটা হচ্ছে সাধারণ গণিতক, যেটাই চাইছে এটা মূলত হচ্ছে 3 2-এর সাধারণ গণিতক।
যেহেতু সাধারণ না, তার মানে বোঝা যাচ্ছে 3 এবং 6কে দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা। যেমন এখানে 3, 3 দুগুণে 6, 3 3 কত, 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তারপর হচ্ছে 3 7 21, এইগুলো হচ্ছে তার তিনের গুণিতক। আর এটা 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, এইভাবে যেতে থাকবে। এখন ওরা যেতে চাচ্ছে যে দুটোতেই আছে এরকম কে, যেমন 6 আছে কিন্তু দেখেন 6 অপশনে নাই, এটা বাদ। 12 আছে, দেখেন 12 অপশনে নাই। তারপরে কোনটা আছে, 18 আছে, দেখেন 18 অপশনে আছে। তাহলে উত্তর 18 হবে। এতে কি হবে, 18 হবে। বলেন এইটুকু ক্লিয়ার কিনা? এখন এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখেন, এত এত এর লসাগু কত, দেখেন ওই যে আপনারা বাজারে যে শর্ট টেকনিক গুলো দেখেন, ওটার জন্য এই অঙ্কটা পারফেক্ট। বাজারের যে শর্ট টেকনিক গুলো দেখেন ওটার জন্য পারফেক্ট। ওই দেখেন না, যে সূত্রটা দিয়ে যদি, যেমন এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, এটা বাদ। এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, এটা বাদ। এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, এটা বাদ। 72 দিয়ে একে ভাগ করা যায়, এটা বাদ। তার মানে আমাদের লসাগু 144। এই অঙ্কটা এত চমৎকার একটা অঙ্ক, এতদিন দেখবেন সকল স্যারেরা যে উদাহরণ দিত সেটা নিজের মতো বানিয়ে, বিগত সালের প্রশ্ন ওইভাবে দিত না। কথা বুঝতে পারছেন? কিন্তু এই অঙ্কটা যদি আজকে ভিডিওটা ওনারা দেখেন তাহলে একটা সাক্ষাৎ একটা প্রিভিয়াস কোশ্চেন পাবে। তার মানে হচ্ছে এই আলোচনা আরো জোরদার হবে। দেখেন, খুব সিম্পল। এবার আসেন, আমরা জানি মূল ক্লাসে যারা আমার লসাগু ক্লাস করেছেন যে কেন ঘড়ির কাঁটাটা একটা সময় অন্তর অন্তর বাজলে কেন লসাগুর জায়গাতে গিয়ে তারা মিলিত হয়, এটার ব্যাখ্যা কিন্তু আমি বিভিন্ন সময় দিয়েছি আপনাদের। আমি যে শুধু লসাগু করতে হবে, ঘড়ির একসাথে বাজে, কখন বাজবে এটা জানার জন্য আমাকে লসাগু করতে হবে। কেন প্রশ্নের উত্তরে যাচ্ছি না, এখানে চাইলেও কাটাকাটি করে দিতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে এত সময় এটা যতক্ষণে কাটবে ততক্ষণে আপনি করে ফেলতে পারবেন। ওকে, 5 দিয়ে 10কে কাটতে পারেন, বাদ দেন। 10 দিয়ে 20কে কাটতে পারেন, বাদ দেন। তাই কিনা? কিন্তু এই যে এখানে কিন্তু আপনার কাজ আগায় যেতে হবে। আমার কথা বলছেন, তার চেয়ে এতটুকু তো চিন্তা করবেন নাকি? এতটুকু কি আপনাকে চিন্তা করতে হবে না যে কোনটা নেব? এর চাইতে তো আমি, আপনি সর্বোচ্চ এটা করতে পারেন, দু একটা কমায় নিতে পারে। যেমন আমি 15, 20, 25-এর লসাগু করলেই আমার হয়ে যাচ্ছে 5 3 4 5। কথাটা ক্লিয়ার? তাহলে 4 5 20, 3 20 60, তারপর হচ্ছে এখানে 5 6 30, 300 মিনিট। এখানে কি মিনিট না সেকেন্ড? 300 সেকেন্ড। এই 300 সেকেন্ড পর তারা একত্রে বাঁচবে। এখন প্রশ্ন হচ্ছে 300 সেকেন্ড তো চায় না, মিনিট চাইছে। তাহলে মিনিট, সেকেন্ড কি মিনিটে রূপান্তর করতে হলে আপনাকে 60 দ্বারা ভাগ করতে হবে। এটা এটা কাটেন, তাহলে উত্তর হবে কত, 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে আমার কি, 5 মিনিট। ওকে, বলেন ক্লিয়ার? এইটুকু বুঝতে পারছেন কিনা? এবার আসেন, আমাদের গসাগুটা করতে হবে। তো গসাগু জিনিসটা কি, আমরা ব্যাখ্যায় যাব না, গসাগুর প্রসেসটা আপনারা সবাই জানেন। সো আমরা ওভাবে গসাগু করব। গসাগুর প্রসেসটা আমরা জাস্ট লসাগুর মতো করেই করব, তাহলে আমাদের জন্য সহজ হবে। গসাগু কনসেপ্টটা হচ্ছে এমন একটা উৎপাদক, একে একে একেও তিনটাকেই ভাগ করা যাবে, রাইট? তাহলে এখানে যদি আমি 2 দিয়ে নিই, আপনি আরো একটু বড় সংখ্যা দিয়েও নিতে পারেন। যেমন আপনি 4 দিয়ে নিতে পারেন। 4 দিয়ে যদি নেন, 4 × 2 = 40, 4 × 15 = 60, এখানে 4 × 22 = 88। এখন দেখেন তো, এই যে দ্বিতীয় লাইনটা আছে, এখানে 2 দিয়ে দিলে এটাকে এটাকে আপনি যেতে পারতেছে,
তাই কিনা? 15 যাচ্ছে না। আপনি যদি 3 দিয়ে তো দিতেই পারতেছেন না, 5 দিয়ে দিলে, 5 দিয়ে দিলে এই দুটো দিতে পারতেছেন, এটা পারতেছেন না। তার মানে এটাই একমাত্র সংখ্যা যেটা একেও ভাগ করতে পারতেছি, একেও পারতেছি, এটাও। তার মানে আমার গসাগু হচ্ছে কত? 4। তাহলে উত্তর কত? 4। ক্লিয়ার? শুনেন, ক্যালকুলেশনের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে। তাড়াহুড়া করতে গিয়ে কোথাও ক্যালকুলেশন এদিক সেদিক হতেই পারে, ওগুলো দিয়ে জীবন চলতো না। আপনি পরীক্ষার হলে আপনি ঠান্ডা মাথায় করেন। এখন অঙ্কের বেসিক বুঝতেছেন কিনা, সমাধান প্রসেস বুঝতেছেন কিনা, ওটাতে আসে। কথা বুঝতে পারছেন? এখানে মানে সকাল 11টা থেকে কন্টিনিউ, মাঝখানে শুধু দৌড়াদৌড়ি করে একটু বিরতি নিয়েছি। লম্বা সময় যদি দাঁড়ান না, হাই ভোল্টেজ এগুলো নিয়ে এ, কথা চালিয়ে যাওয়াটাই কঠিন। কথা বুঝতে পারছেন? এই যে এখন ক্লাস শেষ করার পর সন্ধ্যার পর ক্লাস আছে, আবার রাত 9টায় ক্লাস আছে, সারাদিন কথা বললে সবকিছুই জটিল একটা প্রসেস। মানে আপনি ওখানে বসে থাকা আর এখানে দাঁড়ানো, দুটোর ভিতর পার্থক্য আছে। তারপরে গণিতের মধ্যে ইংলিশ হলেও সমস্যা ছিল না, ইংলিশে তো আর কোনো প্যারা নাই ক্যালকুলেশনের। কথা বুঝতে পারছেন? দেখেন, এবার একটু নেক্সটে যাচ্ছে প্লিজ। এখানে খুব চমৎকার একটা অঙ্ক। এটা আমরা বেসিকটা একটু জেনে রাখি, সবারই কাজে দেবো যেহেতু সব বেসিক এরাই আসছে। এখানে দেখেন, আমরা যদি দুটো সংখ্যা নেই, 4 এবং 5, এই দুটো সংখ্যা ডিরেক্টলি যদি আমরা মানে এটাকে গুণ করি, তাহলে 4 5 আমাদের কত হবে? 20 হবে, তাই না? 4 5 কত হবে? আমাদের 20 হবে। আবার যদি এদের লসাগু নেই, দেখেন তো 4 5-এর লসাগু কত হবে? 4 5-এর লসাগু তো আমাদের, খেয়াল করে দেখেন, দুটো মিলিয়ে যদি হিসাব করি তাহলে আমাদের 4 × 5 আমাদের বেশি হচ্ছে। তাহলে 4 5-এ আমাদের গসাগু কত হচ্ছে? 4 5-এর গসাগু জাস্ট 1 যাচ্ছে, তার মানে কোনোটা না মিললে গসাগু হচ্ছে 1। এখন দেখেন, আমরা এই যে সংখ্যাটা, এই দুটো সংখ্যার গুণ করলাম, উত্তর আসলো 20। এই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু, এই দুটো গুণ করলে কত আসে? আমরা লসাগু পেয়েছিলাম 20, গসাগু পেয়েছিলাম 1। দেখেন তো, আমাদের রেজাল্ট কিন্তু 20। তার মানে দুটো সংখ্যা আপনি যদি সরাসরি গুণ করেন, অথবা ওই দুটো সংখ্যার লসাগু গুণ করেন, তাহলে দুটোর ফলাফল সেম আসে। এটা হচ্ছে মূলত আমাদের কি বেসিক। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? এইটুকু ক্লিয়ার? ওকে। এবার আসেন, আমাদের এই মেথডটা ফলো করে এখানে অনেকগুলো অঙ্ক আছে, সো আমাদের অনেকগুলো অঙ্ক আগাতে হবে, এটাই মূল কথা। চলে, ওকে, আমাদের আরো হিউজ পরিমাণে অঙ্ক আছে। আমাদের অঙ্ক নিয়ে একাধিকবার ভাবার সুযোগ নেই, মূল প্রসেসটা শুধু দেখতে থাকে না, কারণ আমাদের হাতে সময় কম। আবার একটু পরে আসরের আজান দিয়ে দিবে। ঠিক আছে, খুব দ্রুত খেয়াল করেন, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত। এটার ফ্যাক্টটা হচ্ছে ওই জিনিস। এটা ধরেন, আমি একটা প্রথম সংখ্যা লিখলাম, আরেকটা দ্বিতীয় সংখ্যা লিখলাম, তাহলে এই দুটো সংখ্যার লসাগু এবং গসাগু, এটা হচ্ছে সেম, যেটা আমি বেসিকে বললাম। এখন অনেক সময় এটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে, আরেকটা দেওয়া থাকবে, একটা বের করতে হবে, আর যেটাই হোক সামহাও। এখানে লসাগু গসাগু কত দেওয়া আছে? 2 আর 360, 2 360। আর এদের একটা সংখ্যা দেওয়া আছে ধরেন 10। তাহলে দ্বিতীয় বা অপর সংখ্যাটা যদি আমি বের করতে চাই, দেখেন তো, তাহলে স্বাভাবিকভাবেই আমি যে পাশে দুটো আছে অপর পাশেরটা দিয়ে ভাগ করে দেব, রাইট? তাহলে আমার কত হচ্ছে? 72। ক্লিয়ার? বলেন, বুঝতে পারছেন কিনা? ওকে, প্লিজ একটু দ্রুত বলেন, একটু বুঝতে পেরেছেন কিনা। ওকে,
এবার আসেন আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে এখানে সরাসরি গুণফল দিছে, তাহলে এই একটা দিয়ে ডিরেক্টলি ভাগ করলে আমরা লসাগু পেয়ে যাব। 5×10 50, 5×5 25। ও, এখানে আমাদের দুটো সংখ্যার গুণফল এটা। দেখেন লসাগু দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দেখেন রেজাল্ট তো এখানে দেখতেছি না। 5×10 50, 25, 5×5 25। 6 নম্বর 105 হবে। এখানে ক নম্বর অপশন, আপনারা যে পিডিএফ পাবেন ওখানে ঠিক আছে। ওকে, এটা দেখেন, এটাও পারবেন। জাস্ট এটা দিয়ে 96 কে ভাগ করবেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওকে, যেটা আসবে ওটাই উত্তর, এখানে অপশনের সাথে মিলানো দরকার নেই। এটা দেখেন, এখানে দুটো সংখ্যার অনুপাত আছে। এই অঙ্কটা আমি একটু আপনাদের ক্লিয়ার করতেছি, খেয়াল করেন যে দুটো সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। প্রথম সংখ্যাটি কত? খেয়াল করে দেখেন, আপনি যদি শর্টকাট, মানে শর্টকাট যান অথবা না যান, নর্মালি ব্যাপার হচ্ছে আপনি এই অঙ্কটা করতে গিয়ে প্রথমত অনুপাতটাকে সংখ্যায় রূপান্তর করে, যারা একদম দুর্বল তাদের জন্য বলছি, সংখ্যায় রূপান্তর করে। তাহলে এই দুটোকে লসাগু করলে ওই লসাগুটা সমান হবে। তাহলে আমি 3x 4x এর লসাগু যদি করি, দেখেন তো সর্বোচ্চ x যাবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, তার মানে আলটিমেট আমার লসাগু হচ্ছে x 3 4, 12x। তাহলে এই লসাগু আর ওখানে লসাগু দেওয়া আছে 12x, তাই? তাহলে 180। তাহলে সুতরাং x সমান সমান হচ্ছে 180। এখানে খেয়াল করেন 12 দিয়ে ভাগ করব। আমি এই কথাটাই একটু আগে বলতেছিলাম যে সরাসরি আপনি এখানে লসাগু থাকলে এই যে এক্সটা কিন্তু গসাগু, এক্সটাকে গসাগু, কেন গসাগু? কারণ এই যে গসাগু তাকে বলে যাকে দুটো সংখ্যাতেই পাবেন, 3-এর সাথেও এক্স আছে, 4-এর সাথে, এই এক্স হচ্ছে আমার গসাগু। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে একটা সুবিধা আছে। সুবিধা কি? যদি লসাগু থাকে, এই লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করলে যেটা আসবে ওটা গসাগু। এই বেসিকটা জানলে আপনি এই কাজটা করতে পারবেন। তাহলে ছোট করে কাটেন, 6×2 12, 3×6 12, তাহলে এটা হচ্ছে কত? 15। এখন যেটা বলছে এটা কিন্তু এক্স মানে কে, আপাতত আপনারা জানেন এটা হচ্ছে মূলত গসাগু। তো গসাগুর বিষয়টা হচ্ছে এখানে চাইছি কি প্রথম সংখ্যাটা, এই হচ্ছে প্রথম সংখ্যাটা, তার মানে অনুপাতে 3-এর সাথে গসাগু তথা এক্স এর মান যদি আমি গুণ করি তাহলে উত্তর চলে আসবে 45। তাহলে আমি এখানে একটা শর্টকাট বলি, আপনারা মাথায় রাখবেন, যদি রাখেন ভালো, না রাখলে সমস্যা নেই। আপনার যদি অঙ্কে অনুপাত থাকে, অনুপাত থাকে, অনুপাত থাকে, এটা শর্টকাট না, এটা বেসিক, অনুপাত থাকে এবং যদি লসাগু থাকে, তাহলে গসাগু কিভাবে বের করবেন? অনুপাত আছে, তাহলে গসাগু, এটা তাহলে খুব দ্রুত বড় বড় অঙ্ক করে ফেলতে পারবেন। ওই যে লসাগু আছে না, লসাগুকে জাস্ট এই অনুপাত যারা থাকবে এটা গুণফল দ্বারা ভাগ করে দেবেন, এটা। আর যদি ধরেন অনুপাত আছে, অনুপাত আছে, লসাগু আছে, তাহলে কি করবেন? এটা সরি, গসাগু দেওয়া আছে, তাহলে খুবই সিম্পল, লসাগু বের করাটা আরো সহজ, আরো সহজ। সেক্ষেত্রে এই যে অনুপাতের গুণফলের সাথে গসাগুটাকে গুণ করে নেবে, লসাগুটাকে, এখানে লসাগু না, ওই গসাগুকে গসাগুর সাথে কি করবেন? অনুপাতের গুণফল গুণ করে নেবেন, ব্যাস, অঙ্ক হয়ে গেল। তাহলে এই দুটো কিন্তু প্রচুর অঙ্কে আসে, আপনি ম্যাথ টিউটোরে দেখবেন প্রচুর অঙ্কে আসে, কথা বুঝছেন? অনুপাতের কে গুণফল প্রচুর অঙ্ক আসে। তার মানে সহজ কথা হচ্ছে গসাগু বের করতে গেলে লসাগুকে অনুপাতের গুণফল দ্বারা ভাগ করবেন, লসাগু বের করতে গেলে গসাগুকে অনুপাতের গুণফল দ্বারা গুণ করবেন, একটার আরেকটার বিপরীত, আর কিচ্ছু না। ঠিক আছে, এবার আসেন এখানে এই অঙ্কটাতে কি বলছে, খুব চমৎকার একটা অঙ্ক, খুব চমৎকার একটা অঙ্ক দেখেন। একজনের কাছে 260 টাকা আছে, এর সাথে কত টাকা যোগ করলে যে টাকাটা আসবে ওটাকে এত জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে?
সমানভাবে ভাগ করার মানে হচ্ছে, এবং আলাদা আলাদা ভাবে প্রত্যেকের মাঝে ভাগ করার মানে হচ্ছে এটা লসাগু। এটার ব্যাখ্যা বোঝার জন্য আমার ক্লাসে অনেক ডিটেলস আলোচনা আছে। আর আমি সবসময় এই কারণে শর্টকাটে বলি, যখন একাধিক সংখ্যা দিয়ে ভাগ করার প্রসঙ্গ আসে লসাগু করবেন। তাহলে আমি যদি 6, 7, 8-এর লসাগু তৈরি করি, তাহলে 2 দিয়ে গেলে 3, 7, 4। ঠিক আছে, এবার আপনি এটিকে গুণ করবেন। আপনি যদি গুণ করেন 3 দুগুণে 6, 6 7 42, 42 4, 4 দুগুণে 8, 4 4 16, 168 হচ্ছে আমার লসাগু। কিন্তু দেখেন বলছে 260-এর চাইতে, দেখেন 260-এর সাথে আমার একটা সংখ্যা যোগ করার পর যেটা আসবে ওটাকে আমরা কি করতে পারবো, ওটাকে আমরা এই দেখেন 260-এর সাথে এক্স যে সংখ্যাটা আমরা যোগ করব, ওই যোগফল যেটা আসবে ওটাকে আমরা 6 7, দেখেন ওটাকে আমরা 6 7 8 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে প্রদত্ত রেজাল্টটা এর চাইতেও বড় হবে। কিন্তু আমার তো আসছে 168, 168-কে 6 7 8 দ্বারা ভাগ করতে পারবেন, কোনো সন্দেহ নাই। তার মানে আমরা এবার এটার ওই যে আমি বলি লসাগু গসাগুতে যে এর গুণিতক হচ্ছে তার বাবা, তার গুণিতক হচ্ছে কে, তার দাদা, তারপরেরটা তার পর দাদা, এটা বলি আর কি। যদি আপনাকে ভাগ করা যায় এদের দ্বারা, তাহলে আপনার বাবা, আপনার পরে যে গণিতক আসবে ওটা যদি আপনার বাবা হয় তাকেও এদের দ্বারা ভাগ করতে পারবেন। তারপরে যে গুণিতক আসবে আপনার পরদাদা, তাকেও এটা দ্বারা ভাগ করতে পারবেন। এই কারণে আমাদের এই শর্ত নিয়ে কোনো সমস্যা নাই। আমরা এটাকে দ্বিগুণ করব যতক্ষণ পর্যন্ত না এর সাথে বড় যাচ্ছে। আর দুগুণে 16, 6 হাতের 1, 16 দুগুণে 32, 33, দেখেন 260-এর বড় হয়ে গেছে। তার মানে আমার যদি এইটা 336 হয়, তাহলে কত যোগ করতে হবে? 1 = 336 মাইনাস 260, 6, তাহলে 4 7 76, উত্তর 76। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? না, উত্তর 92 হবে না, 92 হলে উত্তর ভুল হবে। দেখেন 92 যারা বলছেন তাদের উত্তর ভুল হবে। এর কারণটা হচ্ছে, বলে নাই 168-এর সাথে কত যোগ করলে ভাগ করা যাবে, এটা বলে নাই। বলছে 260-এর সাথে, তার মানে অবশ্যই যে সংখ্যাটা হবে 260-এর চাইতে বড় হবে, কারণ 260 আছে এবং 1 যোগ করা আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কারো কনফিউশন থাকলে কথা বলতে পারেন। অঙ্ক এগুলোর গভীরতা বুঝতে হলে আপনাদের একদম লসাগু গসাগুর একদম বেসিক বুঝতে হবে। বলেন তো আপনারা যারা জুমে আছেন, আপনারা তো বুঝতেছেন নাকি? এই আপনারা একটু কমেন্ট করেন, আপনারা তো বুঝতেছেন নাকি? আপনাদের তো এগুলো বেসিক নিয়ে আমি অনেক কথা বলছি, যে লসাগু গসাগু। বলেন। ওকে, থ্যাংক ইউ। এটা আমাদের একটা গণিতকে বেসিক আছে। আমার দুঃখ কষ্টটা হচ্ছে আপনাদেরকে অঙ্ক করাচ্ছি কিন্তু একদম বেসিকে যেতে পারতেছে না, এটা আমার একটা কষ্ট। বলেন, এই যে 2 4 12, আমি এত বড় সংখ্যা নেব না। লসাগুর মানে যদি আপনি কোনোদিন বুঝতে পারেন তাহলে এই প্রশ্নগুলোই জন্ম নেবে না। লসাগু জিনিসটাকে, এটার মানে কি আপনারা কখনো জানেন? বলেন। লসাগুর মানে হচ্ছে এটা গণিতক। আমার মনে হয় এই আলোচনায় আমার যাওয়া উচিত হবে না। এটা হচ্ছে সাধারণ, কথা বুঝতে পারছেন? কারণ আমার আজকে শেষ হবে না, আলোচনা শেষ হবে না। আহ এখানে গণিতক মানে দুইয়ের সাথে যাই গুণ করবেন এটাই গণিতক। কথা বুঝতে পারছেন? 6 8 10 12 14, এটা নামতা আকারেও যেতে পারেন, 16 18। এইভাবে যা যাবেন এটি দুইয়ের গণিতক। এইভাবে যা যাবেন 4 8 12 16 20, এটা কার? এটা 4-এর গুণিতক। আর এই যে সাধারণ গুণিতক মানে, সাধারণ গুণিতক হচ্ছে এই যে এটা,
এই যে এরা হচ্ছে সাধারণ গণিতক, খেয়াল করে দেখেন, এই যে এরা হচ্ছে সাধারণ গণিতক, এই যে 16 এরা হচ্ছে সাধারণ গণিতক। সাধারণ মানে কমন যাওয়া, কমন, যে দুইয়েরও গুণিতক, চারেরও গুণিতক, এটাই হচ্ছে সাগু, বুঝছে? আর বাকি থাকলে লসাগু। লসাগুটা হচ্ছে তো, এখানে দেখেন লসাগুটা হচ্ছে সবচেয়ে, দেখেন আপনি সব এইভাবে যেতেই থাকবেন যেতেই থাকবেন, গুণিতক আসতেই থাকবে আসতে থাকবে। তার মানে সবচেয়ে বড় গুণিতক সাধারণ গুণিতক কখনোই আপনি বের করতে পারবেন না। তার মানে কি, এই ক্ষেত্রে আমরা লঘিষ্ঠটা নেই, অর্থাৎ এই যে এটাও গুণিতক এটাও গুণিতক এটাও গুণিতক এটাও এটা আরো যত যাবেন আনলিমিটেড আসতেই থাকবে। তার মানে সবার ছোট কোনটা, এটা। এখন আসেন, এটাকে আমরা লসাগু বলি। আর প্রদত্ত অঙ্কে আমি কি করেছি বলেন তো? প্রদত্ত অঙ্কে যেটা করেছি, আপনাদের একটা জিনিস, লসাগুর একটা বেসিক আপনারা অনেকে জানেন না। লসাগু মানে এবার যে 4 পেলাম, একে 2 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও। আমার লসাগু না নিয়ে যদি শুধু গণিতক নিতাম, সাধারণ গণিতক, সেখানেও একই কথা। 2 দিয়ে 8 কে 2 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, 12কে 2 দিয়েও, 4 দিয়েও, 16কে 2 দিয়েও, 4 দিয়েও। মানে এটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা যাদের থেকে বের করব ওদের সবাইকে দ্বারা ভাগ করা যাবে, এবং এই ভাগটা শুধু এই পর্যন্তই থামবে না। যেমন আমি লসাগু বের করলাম, এবার যদি লসাগুকে গুণিতক আকারে বাড়াতে থাকি, কিভাবে? 4-এর গুণিতক 8, 8-এর গুণিতক কত 12, 12-এর গুণিতক কত 16, 16-এর গুণিতক 20, দেখেন তো ওই সংখ্যাগুলোই আসতেছে না, পড়াই আসতেছে কিনা। আমি এই কথাটাই আপনারা এই অঙ্কে দেখেছেন কিন্তু বুঝতেছেন না। আমাদের এখানে আসছিল কত, ওটার দ্বিগুণ নিয়েছি। যেমন আমাদের এই জায়গায় আসছিল, এটার আরো দ্বিগুণ নিয়েছি। একেও তো আপনি 2 এবং 4 দ্বারা ভাগ করতে পারতেছেন। তার মানে আমার যদি এখানে হয়ে যেত, লসাগুতে হতো, তাহলে আমি জাস্ট গুণিতকে যেতাম না। এটা তো ছোট হয়ে যাচ্ছে, এখানে যে 260 ছিল ওটার সাথে যেটা রেজাল্ট আসছিল সেটা ছোট আসছিল। এই কারণে আমি তার পরেরটা নিলাম, তার পরেরটাও তো যাদের থেকে বের করছি তাদের তারা তো নিঃশেষে বিভাজ্য। কথা বুঝতে পারছেন? বলেন এইটুকু ক্লিয়ার কিনা? ওকে, ভিডিওটা প্রয়োজনে আবার একটু দেখে নেবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বেসিক লম্বা আলোচনার বিষয়। হুম। এখন আমি একটু সামনে আগাবো। এখন বলেন এইটুকু ক্লিয়ার কিনা এতক্ষণ যে আলোচনা করলাম? শোনেন, আমি এখানে যতই কথা বলি আপনারা বুঝবেন না, কেন বুঝবেন না? কারণ আপনাদের লসাগুর বেসিক ক্লিয়ার না। আপনারা যা দেখতেছেন এটা কি করতেছেন বলেন তো? আপনারা একটা ভুল প্রসেস নিয়ে আছেন, এই যে কত যোগ করবে এই শব্দ নিয়ে আছেন। ভাই শব্দ হচ্ছে বাহ্যিক চেহারা, বাহ্যিক চেহারা দিয়ে অঙ্ক হয় না, অঙ্ক করতে হয় বেসিক থেকে। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথাটা বুঝতে পারছেন? এখানে অঙ্ক করতে হয় বেসিক দিয়ে। কথা বুঝতে পারছেন? এ থেকে আপনি কখনোই ওই বাহ্যিক চেহারা দিয়ে করতে পারবেন না। আপনি বাহ্যিক চেহারা যে যেতে দিয়ে করতেছেন ওই জিনিসটাই ভুল। কথা বুঝতে পারছেন? যেমন আপনারা বৃহত্তম দেখলেই গসাগু করেন। কথা বুঝতে পারছেন? বৃহত্তম দেখলে আপনি কি গসাগু করেন, আর ক্ষুদ্রতম দেখলে কি লসাগু করেন। আসলে বৃহত্তম ক্ষুদ্রতম কথার সাথে তো লসাগু না। কথা বুঝতে পারছেন? এটা অন্য একটা ফ্যাক্ট। আমি এখানে যেটা করছিলাম 6, 7, 8, এটা আমি চাইলেও এখন আপনাকে একদম বেসিকে নিতে পারবো না, কারণ আমার একটা বেসিক ক্লাসই প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। তো ওই 1-1.5 ঘন্টা সময়টা এখানে দিতে গেলে আমার আলোচনা শেষ হবে না। জাস্ট একটা জিনিস দেখেন, এই লসাগু কনসেপ্ট হচ্ছে এমন একটা সংখ্যা আসবে এই তিনটা দ্বারাই তাকে ভাগ করা যায়। 3, 7, এখানে কত 4, তাহলে এখানে কত, 3 দুগুণে 6, 6 7 42, 42 4, এখানে আস্তে আস্তে 4 দুগুণে 8, 8 4 4 16, 168। এখন এটা লসাগু, এটার মানেটাই তো আমরা বুঝি না। এই লসাগু জিনিসটা কি? এই লসাগু জিনিসটা হচ্ছে ওই যে 2 4 দিয়ে উদাহরণ দেখাইছিলাম না, যে এরকম আমার আরো অনেক সংখ্যা ছিল গুণিতকের, ওটা না নিয়ে
এই 6, 7, 8-এর সবচেয়ে ছোট গুণিতকটা আমরা নিয়েছি, এটিকে আমরা লসাগু বলি। কথা বলছেন? আপনি 6 দিয়ে নামতা দিয়ে আগান, কোনো এক সব একটা জায়গায় গিয়ে 168 পাবেন। আপনি 7 দিয়ে যান, অনেক সংখ্যা পাবেন, কিন্তু একটা জায়গায় গিয়ে একটা 68 পাবেন। আপনি দেখেন, যদি 8 দিয়ে যান, গুণ করে আগাতেই থাকেন, আগে একটা জায়গায় গিয়ে 168 পাবেন। ওই এর পরও আবার এর দ্বিগুণ পাবেন, আবার গুণ করে আগাতে থাকবেন, আগাতে থাকবেন, এর দ্বিগুণ কত? 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 33। অনেক দূর গিয়ে আবার 336 পাবেন, অনেক দূর গিয়ে 336 পাবেন। এভাবে আবার আগান, আবার 3 গুণ গিয়ে একটা জায়গায় পাবেন। এই যে বেসিক গুলো, এগুলি তো লম্বা সময়ের কথা, বুঝতে পারছেন? না, এখানে তো যা বলতেছি এটাও বেসিক, এর বাইরে তো আপনি বুঝবেন না কথা। বেসিক ছাড়া আপনি এই অঙ্ক, এটা তো ইন্টেলেকচুয়াল অঙ্ক, কথা বুঝতে পারছেন? তার মানে এই যে 6, 7-এর এই সবার চেয়ে ছোটটা হচ্ছে কি আমার লসাগু, এরপরে যারা আছে ওরা সাগু, মানে সাধারণ গণিত। তাহলে একেও আপনি 6, 7 দিয়ে ভাগ করতে পারবেন, একেও ভাগ করতে পারবেন। এখানে তো কোথাও লসাগুর কথা বলে নাই, বলছে? তা আপনারা শুধু শুধু লসাগুর উপর পড়ে আছেন কেন? তারা শুধু চাচ্ছে এমন একটা সংখ্যা যাকে 6, 7, 8 দ্বারা ভাগ করা যায়। এখন এখানে একটা শর্ত দিচ্ছে চালাকি করে, এটা 260-এর বড় হবে, কারণ 260-এর সাথে একটা সংখ্যা যোগ করার পর যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটাকে আপনি 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে ভাগ করতে পারবেন। আলটিমেটলি এটা শতভাগ নিশ্চিত থাকেন সংখ্যাটা 260-এর সাথে বড় হবে। এখন আমার তো 168 260-এর সাথে বড় না, তাহলে এটার সাথে আপনি বিয়োগটা করেন কেমনে বলেন? বিয়োগ করতে হবে এটা লসাগুর সাথে। এখন দেখেন, আমার তো এখানে যদি 100, দেখেন এটা যদি 168 এখানে লসাগু হিসেবে বসাই, তাহলে তো হচ্ছে না। এর সাথে যোগ করে কি আপনি 168 পাবেন? এটা তো আরো ছোট। এই কারণে এর পরের যে গুণিতক যেটা, ওটাকে নেওয়া হয়েছে। এখন পরের গুণিতক যখন আমি নিলাম, তখন এর চাইতে বড় হলো, তখন ওটাও কিন্তু এই শর্ত ফিল আপ করছে যে এটা দ্বারা একেও একেও ভাগ করতে পারবেন, এটা দ্বারা একে একেও ভাগ করতে পারবেন, কারণ এখানে তাই তারা বলছে, তাই কিনা? এখন ফ্যাক্টটা হচ্ছে, আমি তার ছেলের জায়গায় না পেয়ে তার বাপের জায়গায় গেলাম। এখন তার বাপের জায়গায় গিয়ে দেখলাম আমার কত যোগ করতে হচ্ছে, এক্স, তার মানে 336। 336-এর পর আমি এখানে 260 বিয়োগ করলাম, তাহলে 6, এখানে কত? 76। এখন এই অঙ্কটা বেসিকের অনেক ডেপথ অঙ্ক। আপনি তো আজীবন আমি চ্যালেঞ্জ করতে পারি, বাংলাদেশ শিক্ষক যারা আছে তাদের সাথে অনেকেই লসাগু গসাগুর রিয়েল কি ফিলোসফি এটাই বোঝে না। কখনোই বাহ্যিক চেহারা, ছোট বড় ইত্যাদি দিয়ে অঙ্ক করতে যাবেন না, এটা অঙ্কের কোনো মেথডই না। বেসিক বুঝবেন, শত শত অঙ্ক দেখবেন, আর আপনি এটা বুঝতে পারবেন। ওকে, আমি জানি না এটা দিয়ে বুঝতে পারছেন কিনা। ওকে, এবার চলেন, এখন আমরা একটু সামনে আগাবো, আমরা অনুপাত সমানুপাত নিয়ে কথা বলবো, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ। আমাদের কিন্তু আরো বেশ লম্বা সময় লাগবে। হুম, একটু ধৈর্য ধরে থাকেন। ইনশাল্লাহ কালকে পাটিগণিত শেষ হচ্ছে, সকালের পর্বে পাটিগণিত শেষ হবে। তাহলে সকালে পড়বে পাটিগণিত শেষ হলে বিকালে পড়বে আমরা ইনশাল্লাহ বীজগণিত ধরবো। আশা করি বীজগণিত জ্যামিতি বৃহস্পতিবারের মধ্যে আমরা পুরো গণিত শেষ করবো, জ্যামিতি সহ, ইনশাল্লাহ। আজান পড়তেছে, আমি 30 মিনিটের মতো একটু সময় নেব। যদি যতটুকু আগাতে পারে, যদি সময় দেখি যে নামাজে থাকবে না, তখন আমি ব্রেক দিব। ঠিক আছে, আপনারা একটু আমাকে অ্যালার্ম দেবেন। ওকে, অনুপাত সমানুপাত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক। অনুপাত সমানুপাত, অনুপাতের ব্যাপারটা একটু খেয়াল করে। একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন, 18,000 টাকা ব্যয় করেন, এটা দেখেন। অনেক সময় আমাদের অনুপাত তৈরি করতে হয়, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, কার সাথে কার অনুপাত চাইছে সিরিয়ালটা ঠিক রাখবেন। কার সাথে কার অনুপাত চাইছে এই সিরিয়ালটা ঠিক রাখবেন। এখানে মূলত চাইছে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, এটা চাইছে। এখন আমার কথা হচ্ছে, আমার সঞ্চয় কোথাও বলা নেই, তবে এটা জানি সঞ্চয় আমরা বের করতে পারবো। 20,000 টাকা আয়, 18,000 টাকা ব্যয়, তাহলে 2,000 টাকা
হচ্ছে আপনার সঞ্চয়। ক্লিয়ার? আমরা কন্টিনিউ করতে থাকি। আজান যখন মাত্র আজান মনে হয় এখনো পুরোপুরি পড়ে নাই, আমরা মাঝে যদি শেষ না হয় আমরা ব্রেক দিয়ে দিব। ঠিক আছে? কারণ পরে আবার অনেকে আসতে চান না। এই যে দেখেন, এখানে ব্যয় কত? 18,000। সঞ্চয় কত? ওকে, যারা জমে আছেন তারা আমাকে একটু অ্যালার্ম দেবেন। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন তো, এটা এটা যদি কাটে, এখানে 9 এখানে 1, তাহলে 9:1। দেখছেন, সিরিয়াল ঠিক না থাকলে অঙ্ক ভুল হয়ে যেত। এখন দেখেন, আমাদের অনুপাতের ভাগ এটা। এই 45 লিটারে আমার পানি আছে, সিরাপ আছে। কি আছে বলেন তো? 45 লিটারে পানি আছে, সিরাপ আছে। দেখছেন, আপনাদের একজন কিন্তু 1.9 লিখে ফেলছে, উত্তর কিন্তু ভুল। 9.1। এখানে যেভাবে বলছে সেভাবে সাজাতে হবে। দেখেন, উত্তর দুটোই আছে। দেখেন, এটা নিয়ম হচ্ছে, এই অনুপাতের ফ্যাক্টটা হচ্ছে এখানে দুভাবে চিন্তা করতে পারেন। এই যে আছে না 35 লিটার, এখানে একটা দ্রবণ আছে, সেখানে পানি আছে 3 ভাগ। এটার মানে হচ্ছে পানি আছে 3 ভাগ, সিরাপ আছে 4 ভাগ। তাহলে দেখেন, আমার মোট এখানে কত ভাগ জিনিস আছে? 3 + 4, টোটাল 7 ভাগ জিনিস আছে। এই 7 ভাগের মাঝে 3 ভাগ হচ্ছে কি পানি, আর 4 ভাগ হচ্ছে আমার সিরাপ। কথাটা ক্লিয়ার? খেয়াল করেন। তাহলে আপনি যদি এটা 7 ভাগ করেন, দেখেন তো কি আসে? 1 ভাগ আসবে। মোট ভাগ তো 7টা, তাহলে 7 ভাগ করলে কত আসতে আছে? 5। তার মানে 1 ভাগ আসতে আছে। তাহলে অঙ্কটা তো খুবই সহজ। কেমনে সহজ? এর 3 ভাগ দিয়ে দেন। এর 3 ভাগ দিলে প্রত্যেক ভাগে কত পাচ্ছেন? 5। তার মানে এর 15। একে 4 ভাগ দিয়ে দেন, 5 20। এখন চাইছে কি? সিরাপ। সিরাপ কত? 4 ভাগ, তাহলে উত্তর 20 লিটার। এটা একটা ফ্যাক্ট। খেয়াল করে দেখেন, আপনি মোট ভাগ দিয়ে এটাকে ভাগ করলে যেটা আসে 1 ভাগ, এটা যদি বুঝতে পারেন ভালো। না হলে ওই যে আপনাকে এইভাবে করতে হবে, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। 35 আছে, 35-এর ভাগ কয়টা? 7টা। এতে হবে কয়টা? 3টা। এই প্রতিবারই কিন্তু এটা কাটতেছেন, এটা প্রতিবার কাটা সেট। একবার কাটেন, একবার কাটে, এটার রেজাল্ট কত? 5। দেখেন, আপনি একটু খেয়াল করে দেখেন। আপনারা অনেক সময় এই বোকামিটা করি, বোকামি না করে দেখেন, এখানে 4 ভাগ না, আপনি প্রতিবার কাটতেছেন 5। তাহলে এইটা প্রতিবার না কাটে, এটা তো 5-ই আসতেছে। তাহলে এটা একবার কেটে নেন আপনি। তারপর দেখেন, একবার কাটলে 4 3 ভাগ, তাকে 3 ভাগ দিয়ে 15 দিয়ে দেন। যার 4 ভাগ তাকে 4 ভাগ দিয়ে 20 দিয়ে দেন। এটাই হচ্ছে মেথড। ক্লিয়ার? তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, এটা আমরা দেখব মোট কত ভাগ। এটা যদি যোগ করা হয় 20 ভাগ হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 1 ভাগ আনা। প্রথম কাজ কি? 1 ভাগ। তাহলে 20 দিয়ে হলে 1 ভাগ সমান হচ্ছে 2 মিটার। এখন কি চাইছে? দীর্ঘতমটা। এখানে 10 ভাগ, একে 10 ভাগ দিতে হবে, প্রতিটা 2 মিটার, তাহলে 20 মিটার। বুঝতে পারছেন কিনা? এইভাবে অঙ্ক দ্রুত করতে হবে, বুঝবেন বেসিক থেকে, কিন্তু সমাধানটা আপনার মতো সাজিয়ে নেবেন। ক্লিয়ার? ওকে। তাহলে এটাও একই অবস্থা, বৃহত্তম ক্ষুদ্রতম। আপনার এখানে টোটাল ভাগ হবে কয়টা? 5টা 5টা 10টা, 14টা ভাগ হবে। তাহলে একবার আপনি এই কাজটা শেষ করে নেন। 14, কথা বুঝতে পারছেন? 14 দিয়ে যদি কাজটা শেষ করেন, প্রথম কাজটা হচ্ছে যেটা আপনি ছোট ছোট করে ভাগ করেন। এখানে আছে 7, তাহলে 4 × 2 = 8, তারপর 9 × 2 = 18, এত। এটা দিয়ে কাটেন 700। তার মানে একটা ভাগে 700 আসতেছে। এখন বড় আর ছোটটা, বড় কয় ভাগ? 2 ভাগ। একে 700 দিয়ে দেন, তাহলে আসবে 1400। ছোট কয় ভাগ? 5 ভাগ। তাহলে 5 735, তাই না? এটা দিতে পারেন। এবার এই দুটো বিয়োগ করতে পারেন, অথবা এই দুটো ভাগ আপনিই করেন। 5 ভাগ থেকে 2 ভাগ বাদ দেন, 3 ভাগ। তাহলে সরাসরি একে 3 ভাগ গুণ করেন, তাহলে এটি তো পার্থক্য হয়ে যাচ্ছে 3 × 7 = 21। খেয়াল করেন। আবার যদি এই এই যে 2বার বের করেন, এটাও তো একটা প্যারা।
35 থেকে আপনাকে আবার 14 বিয়োগ করতে হবে। এটা প্যারা না, কয়েকবার আপনি পূর্ণ সংখ্যা আনলেন, কথা বলতে পারেন। এটা করার চাইতে একটা ভাগ বের করবেন, তারপর দেখবেন দুটোর পার্থক্য কত, 5 থেকে 2 গেলে 3, তাহলে 3 ভাগ কত, 21। দেখেন, এটা একটু মজার অঙ্ক। এই টাইপের অঙ্ক আমরা খুব সচরাচর কমই করে থাকি। তিনটি সংখ্যার অনুপাত আছে 4, 5, 6। খেয়াল করে দেখেন, তিনটা সংখ্যার অনুপাত 4, 5, 6, মধ্যম সংখ্যাটার বর্গ দেওয়া আছে। মধ্যম সংখ্যা যেটা দেখেন 4, 5, 6, এখানে বলছে মধ্যম যে সংখ্যাটার এটা বর্গ দেওয়া আছে, 225-এর বর্গ মূল যদি করি তাহলে হবে কত, 15। তাহলে কি হবে, 15। তার মানে খেয়াল করে দেখেন তো, অনুপাতের ক্ষেত্রে এই সংখ্যাটা 15, ওরা দাবি করছে এই 15 হচ্ছে মধ্যম সংখ্যা, কিন্তু অনুপাতে দেওয়া আছে 3। তাহলে আমরা কি এখানে 3 গুণ করছি, তাহলে এখানেও 3 গুণ করতে হবে অনুপাতের নিয়ম অনুসারে, তাই কিনা? এখানেও 3 গুণ করতে হবে, তাহলে 18। তার মানে এখান থেকে এই মধ্য সংখ্যাটা নিচ্ছে যেটা পূর্ণবর্গ 225। এখন বলছে বৃহত্তম সংখ্যা কত, তাহলে উত্তর 18। যদি ক্ষুদ্রতম সংখ্যা চাইতো, উত্তর 12। ক্লিয়ার? মানে এরা বলছে যে মধ্য সংখ্যা যেটা আছে ওটাকে বর্গ হলে 225 হয়, মধ্য সংখ্যা 15, আমার তো 15 ছিল না, তার মানে কি 3 গুণ করে 15 করা হয়েছে। তাহলে ডানে বামে যত অনুপাত আছে সেম সংখ্যা গুণ করতে হবে, কারণ এটা সমপর্যায়ে আনতে হবে। তাহলে এটা 15, 12, 18, আমার বর্তা হচ্ছে 18। তো এখানে বলছে দুটো অনুপাতের যোগফল এত। তো এই দুটো অনুপাতের যোগফল আপনি যদি খেয়াল করে দেখেন, এটা কত, আমার টোটাল অনুপাত কত বলেন তো, 12। 12টা ভাগ হবে, আর এখানে 12 আছে, খেয়াল করে দেখেন এটা 12 আছে। তাহলে দেখেন তো, এটাকে যদি এটা দিয়ে কাটে তাহলে 9 × 2 = 18, এখানে 1 ভাগ সমান কত আসছে, 9। এখন আমার বৃহত্তম ভাগ দেখেন, এটা টোটাল যোগফল আছে, এখানে যোগফল দিয়ে আমি ভাগ করে দিলাম, মানে এই দুটো যোগফল 12, তাহলে 1 ভাগ এত। তো আমার বৃহত্তমটা চাইছে, তাহলে আমার 7 × 9 = 63। 63 আছে, আচ্ছা বলেন ক্লিয়ার? 3, 5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে সংখ্যা দুটি যোগফল অন্তর কত? অন্তরটা পড়ে যায়। এখানে দুটো অনুপাত আছে, এটা হচ্ছে 8, 7 8 56, একটা ভাগ হচ্ছে 7, এদের অন্তর হচ্ছে কত, 2। তাহলে অন্তর 7 × 14। বলেন ক্লিয়ার? অঙ্ক বেসিক ক্লিয়ার হলে আপনি যত দ্রুত পারেন অঙ্ক করতে পারবেন। দেখেন, পিতার বয়স হচ্ছে 44 বছর, এখানে পিতা হচ্ছে কয় ভাগ, এটা হচ্ছে সমানুপাতের অঙ্ক। এটা কিসের সমানুপাতের, যে এত অনুপাত 4, এখানে পিতা হচ্ছে 44। এখন তারা বলছে তাহলে পুত্রটা বের করতে হবে। পিতা যদি 44 হয়, এটা 4 গুণ, তাহলে পুত্র আমার 4 গুণ হবে, তাহলে 4 × 4 = 16, এটা পুত্র। এখন পিতা পুত্রের বয়সের সমষ্টি চাইছে, তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি যদি বের করতে চাই তাহলে এই দুটো জিনিসের যোগফল, কারণ এটা পিতা এটা পুত্র, তাহলে 44, 16, 10, 5, 6, 60 বছর। আমি একটা কথা বলি, আপনারা যদি মনে করেন যে গণিতে অনেক দুর্বল, জাস্ট আমি বলবো আমাকে 6টা মাস সময় দেবেন। আপনি যেভাবে গণিত এখন চিন্তা করেন বা গণিত প্রসেসের ক্ষেত্রে যে মানে অচেনা একটা মোড মনে হয়, আমি আপনাকে গণিতের এত বেশি রহস্য বোঝাবো, আপনি কখনোই গণিতকে আর গণিত মনে হবে না, আপনার মনে হবে এটি তো জ্ঞানের একটা পার্ট যেটা আমার জীবন এর দ্বারা চালিত হয়, ব্যাস। তাহলে দেখবেন গণিত নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই। কথা বলছেন কি, শর্টকাট কি, বেসিক কি, বেসিক থেকে শর্টকাট, এইগুলোর কোনো প্রশ্নই তৈরি হবে না। প্রশ্ন তৈরি হয় কখন, যখন আপনি কম জানেন। যখন আপনি কম জানেন তখন এক এক বক্তা আপনাকে এক এক ভাবে কি করে বাইস্ট করে, তখন আপনি এই মতের দিকে যাচ্ছেন, ওই মতের দিকে যাচ্ছেন। বাট আপনি নিজে যদি জানেন তাহলে আপনাকে কেউ বাইস্ট করতে পারবেন না, পলিটিক্যাল নেতা না ধর্মীয় নেতা, যেভাবে আপনি দেখেন না কেন। বুঝতে পারছেন কিনা? এই কারণে আপনাকে জানতে হবে।
এই অঙ্কটা আমি একটু বলি, অনেক বড় একটা অঙ্ক। হ্যাঁ, এত বড় অঙ্ক করা সময় কঠিন, কি করব বলেন। 1 বছর, এটা হচ্ছে বর্তমান। করেই ফেলি, কি বলে। এগুলো ওই যে অন্য সব জায়গায় আহ মানে সময় সেভ করে এক দুটোতে মাঝে মধ্যে সময় বেশি দিতে হবে। দেখেন, 1 বছর পূর্বে এখানে কিন্তু স্মৃতি আর প্রীতি এই দুজনের কথা বলছে। 1 বছর পূর্বে তাদের অনুপাত ছিল এটা, মানে 1 বছর পূর্বে আপনি যদি মাইনাস এদিকে যান, 1 বছর তাদের অনুপাত ছিল এটা। ক্লিয়ার? আবার বলছে 1 বছর পরে, মানে যদি এদিকে যান, তাহলে 1 বছর পূর্বে তাদের আহ ছিল কত, 5:4। এই টাইপের অঙ্কের নিয়ম হচ্ছে, হয়তো এটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে, অথবা এটাকে এই জায়গায় আনতে হবে। ঠিক আছে, আমরা এটাকে এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের কাজ হচ্ছে উল্টো কাজ করা লাগবে। মাইনাস করে যেটা আসছি, ফেরার সময় প্লাস করতে হবে। তাহলে এটিকে আগে সংখ্যা বানিয়ে নেন, একটা 4x আর একটা 3x। তাহলে এখানে 4x এর সাথে 1 যোগ করবেন। ক্লিয়ার? আবার 3x এর সাথে 1 যোগ করবেন। এখন এখানে কি যোগ করে গেছেন না? তার মানে এখানেই আপনি যেতে চাচ্ছেন, তাহলে যোগই করতে হবে। এখান থেকে এদিকে গেলে যোগ, এদিকে গেলে বিয়োগ। সহজ কথা। এদিকে যদি যেতে চান, তাহলে এখানে আমাদের এই জায়গায় এই অনুপাতটার সাথে কাজ করব। হ্যাঁ, ওই জিনিসটা এখানে লিখতেছি। আমরা আরো 1 বছর সামনে যাব। তাহলে 4x আরো 1-এর সাথে 1 যোগ করলে 2, তাই না? এখানে আরো 1 যোগ হবে, তাহলে 3x। তাহলে এটা আর এটা সেম। তাহলে দেখেন, আমার 4x+2 এটার অনুপাত 3x+2, এটা সমান সমান হচ্ছে 5:4। 4x+2, 3x+2, 5/4। তাহলে এটা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 16x 4 দুগুণে 8, 15x 5 দুগুণে 10। তাহলে এটা এই পাশে গেলে x, এটা ও পাশে গেলে 2, x এর মান 2। এখন তারা কি চাইছে বলেন তো? তাদের বর্তমান বয়সের সমষ্টি। এই বাবা, আমরা প্রথমে দেখি তাদের বর্তমান বয়স এটা। তাহলে এটার মানটা যদি আমরা বসাই, 4x এখানেই বসাই, 2, 4 দুগুণে 8, 9, তাই কিনা? এখানে 3 দুগুণে 6, 1 কত, 7। ক্লিয়ার? তাহলে এখানে আমার 16 আসতেছে। 9 7 কত, 16। ক্লিয়ার? তাহলে এবার একটু সামনে যাই। আহ এই অঙ্কটাও আপনি নর্মালি করে ফেলবেন। দেখেন, সংখ্যা দুটোর যোগফলের কথা বলছে। এই টাইপের অঙ্ক থাকলে কোনো শর্তে যাবেন না, ঝামেলা নেই, কোনো কিচ্ছু দরকার নেই। আপনার যদি অনুপাতের মিনিমাম বেসিকটা থাকে, এখানে দুটো অনুপাত বলছে, এই অনুপাত দুটোর যোগফল এখানে আছে। তার মানে এই দুটো যোগ করলে কি হবে, 5+8। আপনি দেখেন তো, আগের সবকটা অঙ্কে কি করলাম, অনুপাত যোগ করে মোটটাকে ভাগ করছি, মিলে গেছে না? এটাও মিলবে। দেখেন, এখানে যেটাকে আমি 13 দিয়ে ভাগ করতে পারবো, ওটাই উত্তর। এটাকে ভাগ করতে পারবো না, এটাকে পারবো না, এটাকে পারবো না, এটাকে পারবো, এটাই উত্তর। কারণ আমার টোটাল 13টা ভাগ হবে, তার মানে আমি যাকে ভাগ করতে পারবো ওটাই উত্তর। দেখেন, 16:25 অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে হাফ হবে? কিছু দরকার নেই, অপশন টেস্ট করে ফেলে। এখানে দেখেন, আমি 16 থেকে যদি 2 2 বাদ দেই, তাহলে কিচ্ছু হচ্ছে না। 14, 13তে অনুপাত থেকে যাচ্ছে, হাফ হচ্ছে না। 13 যদি বাদ দেই, 13 যদি আমি বাদ দেই, এখানে 2 1, এখানে 13 যদি বাদ দেই,
তাহলে কত থাকে 3। দেখেন এটাও হচ্ছে না, কাটাকাটি করলে 1 4 হচ্ছে, কিন্তু আমার লাগবে 1 2। 11 বাদ দিন, তাহলে এখানে 4, আহ এখানে কত 1, এখানে কত 5, এটাও আমার হচ্ছে না, তাই না? তাহলে আমি 7 বাদ দিই, 7 বাদ দিলে 5 গেলে এখানে 18, এখানে আমার কত 9। তাহলে দেখেন এটা কাটলে কত হচ্ছে 1:2, তাহলে এই যে দেখেন মিলে গেছে। তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটা। এবার আমরা এই অঙ্কটা করব, প্লিজ বলেন বুঝতে পেরেছেন কিনা। আমাকে আর একটু সময় দিন, আমি একদম শেষ করে দেব, ঠিক আছে? খুব বেশি সময় লাগবে না, আমাদের শেষ হয়ে যাবে। মাত্র কয়টা অঙ্ক? 18টা অঙ্ক। হুম, 18টা অঙ্ক, এর ভিতর অলরেডি 12তে চলে আসছে, আর মাত্র কয়েকটা অঙ্ক আছে। হ্যাঁ, শেষ করে দেই। ওকে, দেখেন এখানে বাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত 7:5, দুজনের মাসিক বেতন একত্রে 24,000 টাকা। আগে দুজনের বেতনটা আপনার লাগবে, কারণ একজনের বেতন বাড়ছে 500 টাকা, আরেকজনের 350 টাকা। বেতনটা বের করে, তাহলে এক ভাগটা আগে বের করে, বেতন বের করার ক্ষেত্রে 24,000 টাকা, এটা টোটাল ভাগ হবে কয়টা, 12টা ভাগ হবে, 7 5 12। তাহলে এটা এটা কাটলে 2, মানে 2,000 টাকা প্রতি ভাগে পড়বে। তাহলে এখানে আমার আগে লাগবে বাবু। বাবু কত পাচ্ছে? বাবু 7 ভাগ, তাহলে 7 2 7 গুণে 14,000 টাকা বাবু পাচ্ছে। তারপর কে আছে? জামাল। জামাল জামাল পাবে 5 ভাগ, তার মানে 2,000 টাকা করে 10,000 পাবে। এই 24,000 টাকা ভাগ হয়ে গেল। এখন তারা যে জিনিসটা বলছে, 1 বছর পরে গিয়ে বাবু 500 টাকা বাড়লো তার বেতন, এর 350 টাকা, তাহলে 10,350, এটা 14,500। ক্লিয়ার? এখন বলছে যে নতুন অনুপাত কি হবে। নতুন অনুপাতের কাজটা হচ্ছে এখানে জাস্ট কাটাকাটি করা, আর কিছু না। এটা এটা কাটে, কথাটা ক্লিয়ার? এখন এটার ভিতরে আর একটু 5 দিয়ে কেটে ছোট করেন, এত তাড়াহুড়া বা প্যারা নেওয়ার কিছু নেই, কথা বুঝছেন? তো 5 দিয়ে কাটলে দেখেন 5 দুগুণে 10, থাকে কত 4, 5 9 45, তাহলে 290। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3-এর ভিতর যায় না 0, 5 7 35। আমার আরো ছোট করার মনে হয় দরকার নাই, কারণ আমাদের উত্তর চলে আসছে। আর ছোট করার দরকার নেই, উত্তর চলে আসছে, বা ছোট করা যাবে কিনা এটা পরে দেখা যাবে। ওকে, এখানে আমাদের এ ও বি এর আয়ের অনুপাত, এই অঙ্কটা এখানে একটা মিসিং আছে, এটা মনে হয় এর হবে। এই অঙ্কটা ডিটেলস করার কোনোই দরকার নাই, কোথাও পাবেন না, এটা খুব সম্পূর্ণ ব্যতিক্রম অঙ্ক, জাস্ট বেসিক অ্যাপ্লাই করে উত্তরটা বের করে ফেলে। এখানে এ বির আয়ের অনুপাত আছে, দেখেন তো লাস্টে এর আয়টা চাইছে, তাই কিনা? তাহলে এর আয়টা যদি চায়, তাহলে ভালো করে দেখেন তো, এইটা যদি এ হয়, এখানে সরাসরি 3 দিয়ে ভাগ যাবে কোনটা? 3 দিয়ে ভাগ তো একটাতে যাবে, আর কোথাও যাবে না, কারণ এটা এর আয়, এর আয়টাই চাইছে, তার মানে এই সবকটার মাঝে এই একটাই যাবে, তার মানে উত্তর এটা। মানে বেসিক দিয়েও মাঝে মধ্যে আপনার পার হতে হবে, তখন দেখবেন যে অঙ্ক আর অঙ্ক করতে হয় না। এবার আসেন এই অঙ্কটা কি বলছে। এখানে বলছে বিনয় ইংরেজিতে, বিনয় ইংরেজিতে ওকে, এখানে বলছে বিনয় ইংরেজিতে প্রাপ্ত নম্বরের 3 গুণ নম্বর অঙ্কে পায়। ধরেন ইংরেজি আর হচ্ছে অঙ্ক, দেখেন বলছে প্রাপ্ত নম্বরের 3 গুণ অঙ্কে পায়,
মানে যদি এটাতে 1 ভাগ পায়, এটাকে 3 ভাগ পায়, অনুপাতে তো এটাই। এখন অঙ্ক ও ইতিহাসে তার নম্বরের অনুপাত খেয়াল করেন, এটা একটু পাশে লিখে আপনারা কিছু মনে না করলে 1:3। আবার বলছে আপনি অঙ্ক এবং ইতিহাস যেটা, অঙ্ক এবং ইতিহাসের অনুপাতটা হচ্ছে তার 4:3। দেখেন তো এইটা কিসের কিসের গন্ধ পাওয়া যায়? দরুলের গন্ধ পাওয়া যায় না? পাওয়া যায় কিনা? তাহলে আমাদের দরুল অনুসারে ইংরেজি অনুপাত, অঙ্ক অনুপাত, ইতিহাস, এদের অনুপাতটা আমরা একটু দেখি। তাহলে দরুল মানে এভাবে ফেলবেন, মানে এভাবে 4, 3 4 12, 3 3 9। ক্লিয়ার? এখন মোট নাম্বার বলছে 125, টোটালটা যোগ করে। তাহলে অনুপাতগুলো একটু দেখি, যোগ করে দেখি। অনুপাতগুলো 4, 12, 9 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 10, 21, 25। আমাদের আছে কত? 125। এখানে 13, ওকে 25। এখন বলছে তার ইংরেজি নাম্বারটা কত। ইংরেজি তার নাম্বারটা হচ্ছে 4, 4 ভাগ, তাই কিনা? 4 ভাগই তো, তাই না? ওকে, তাহলে 1 ভাগ আমরা আগে বের করি। 1 ভাগ না বের করলে তো 4 ভাগ কেমনে বের করবো? টোটাল হচ্ছে 125, 25 দিয়ে আমরা একটু ভাগ করি। তাহলে এখানে আমার কত হচ্ছে? 5/25। 1 ভাগ হচ্ছে 5/25। তো ইনার ভাগ হচ্ছে টোটাল 4টা, তাহলে 5 করে উনি 20 পাবে। তার মানে উত্তর হচ্ছে কত? সি। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? শেষ, আমাদের একদম শেষে দিকে। এখনকার অঙ্কগুলো খুবই সিম্পল অঙ্ক, এটা আপনারা জানেন যে একটা গহনার ওজন 16 গ্রাম, ঠিক আছে? 16 গ্রাম, এর ভিতর সোনা তামার পরিমাণ আছে টোটাল 4 ভাগ, তার মানে 1 ভাগ সমান হচ্ছে 4 গ্রাম। এখন পরের বার বলছে যে এখানে পরে সোনা মেশানোর পর একটা ভাগ বেড়ে যাবে, তাহলে 1 ভাগ তো বেড়ে যাবে, তার মানে উত্তর 4 গ্রাম। কারণ তারা বলছে 1 ভাগ বাড়বে, আগে ছিল 3 ভাগ, এখন 4 ভাগ হবে, পরেরটা ঠিকই আছে, তার মানে কি 4 গ্রাম বাড়ছে। 25 গ্রাম একটা গহনার ওজন, তাহলে প্রথমে আছে টোটাল 5টা ভাগ আছে, তাহলে 5টা ভাগ করলে 1 ভাগ আমরা পাবো। 5×5 = 25, খেয়াল করে দেখে 1 ভাগ। এখন কতটুকু সোনা মেশালে সেটা 5:4 হবে, অর্থাৎ 4 হবে 5, 1 বাড়বে, তার মানে উত্তর কি 5ই হবে। উত্তর কি হবে বলেন? 5ই হবে। আহ এই যে এখানে কয়টা অঙ্ক বলছিলাম? 17, 18, আর দুটো অঙ্ক আমি আপনাদের দেখাচ্ছি। এই দুটো অঙ্কই মাশাল্লাহ, মাশাল্লাহ অন্যরকম। হ্যাঁ, এর ভিতরে এই অঙ্কটা, এটা হচ্ছে মিশ্রণের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। আমার বইতে এটা নিয়েও কৌশল ভিত্তিক আলোচনা পাবেন। এখানে টোটাল মিশ্রণ হচ্ছে 40 কেজি, কিন্তু প্রবলেম হচ্ছে এবার অনুপাতটা দেওয়া নেই। অনুপাতের একটা তথ্য দেওয়া আছে, জৈব আর ইউরিয়া, খেয়াল করে এটার মিশ্রণ, জৈব ইউরিয়ার মিশ্রণ, এখানে শতকরা ইউজ করতে হবে। জৈব সারের পরিমাণটা বলে দিছে 10%। এখন দেখেন তো 10% মানে কি? 100-তে 10, তাই কেন? 100-তে 10 যদি জৈব হয় তাহলে টোটাল তো 100, টোটাল 100 না, তাহলে বাকিটা 90, তাহলে 1:9। তাহলে আমরা অনুপাতটা এখানে একটু লিখি, কি বলেন? ও, তাহলে এখানে জৈব কত আসবে আমরা একটু কাজ শেষ করে ফেলি। ইউরিয়া কতটুকু আসবে? ইউরিয়া কতটুকু জৈব আসবে? টোটাল 40 কেজি, 10 ভাগ করতে হবে, 10 ভাগ করলে আসবে 4 কেজি, তাই কিনা? সেখানে 1 ভাগ সমান আসতেছে 4 কেজি, আমরা জৈব পাবো 1 কেজি, তাহলে এখানে 4 কেজি, ইউরিয়া হচ্ছে 9 ভাগ, তার মানে 4×9 = 36। এবার দ্বিতীয় অনুপাতটা দেখেন কি বলছে। নতুন মিশ্রণে দেখেন, মিশ্রণে জৈব সারের পরিমাণটা বলছে, নতুন মিশ্রণটা আবার এবার একটু দেখি।
জৈব সার বলছে 20%, এখানে এই যে জৈব সার বলছে, তাহলে ইউরিয়া হবে 80। তাহলে আমরা যদি এটাকে ছোট করি, তাহলে দেখেন তো 1 ইন্টু এখানে কত হবে 4। তার মানে এই অনুপাতটা ছিল মূলত জৈব ইউরিয়াতে, খেয়াল করে জৈব এবং ইউরিয়া, এটা একটা 4 ভাগ জৈব আর 4 ভাগ এত। আপনারা আমাকে একটু বলবেন, অঙ্কটা এবার একটু অ্যাডভান্স, আবার আমাকে দ্রুত করতে হচ্ছে। দেখেন, এটা আমার জৈব আছে 4 কেজি, ইউরিয়া আছে 36 কেজি, এটা এই মিশ্রণে। এখন বলেন তো এখানে কি মেশানোর কথা বলছে, বলেন কি মেশানোর কথা বলছে? জৈব সার মেশাবেন। তার মানে জৈব সার যেটা মেশাবেন সেটা বাড়বে, কিন্তু ইউরিয়া তো বাড়বে না, কারণ ইউরিয়া তো আপনি মেশাচ্ছেন না। তাহলে ইউরিয়া বাস্তবে নতুনটাতে কত থাকবে? বাস্তবে নতুনটাতে 36 কেজি থাকবে, আগে যত 36 ছিল এটাও 36 থাকবে। তো 36 আসবে কিভাবে? 9 গুণ করলে আসবে। তাহলে এটা একটা অনুপাত, দেখেন এটা একটা অনুপাত। এখন এক পাশে আপনি 9 গুণ করবেন, অনুপাতের নিয়ম অনুসারে কি আরেক পাশে 9 গুণ করতে হবে না? তাহলে আমাদের আরেক পাশেও যদি 9 গুণ করি, ওটার পরিমাণটাও আসতেছে। তাহলে দেখেন আলটিমেট, দেখেন আমার জৈব ছিল আগে 4 কেজি, এখন 9 কেজি। তাহলে আমি আসলে মিশাইছি কত, বলেন? মিশাইছি মূলত হচ্ছে 9 থেকে 4 গেলে 5। আপনাদের হয়তো অঙ্কটা একটু জটিল মনে হতেই পারে, তাই কিনা? জটিল মনে হতেই পারে, কিন্তু অঙ্কটা বেসিক বুঝলে কোনো জটিলতা নেই। তো আপাতত সমাধানটা দেখেন, খুবই সিম্পল একটা সমাধান। ক্লিয়ার? এখানে কি 4 কেজি আসছে? 4 কেজি কেমনে আসলো? তো এখানে দেখেন জৈব আগে ছিল কত, 4 কেজি, পরেরটাতে চেঞ্জ হবে কারণ জৈব তো আমরা যোগ করব। ইউরিয়া আমার কি 36 কেজি, তার মানে ইউরিয়া আগেও 36 ছিল, এখনো 36 হবে, তার মানে 9 দিয়ে গুণ করলে 36 হবে। তাহলে অনুপাতে উত্তর রাশিকে 9 করলে পূর্ব রাশিকেও 9 দ্বারা গুণ করতে হবে, তার মানে পার্থক্য 5। ওকে, এই অঙ্কটা এলিগেশনের অঙ্ক। আপনারা হয়তো অনেকে বুঝবেন না এলিগেশন কি। আমার লাস্ট অঙ্ক একটু জাস্ট ম্যাপটা এঁকে দিই, যদি বুঝতে পারেন ভালো। এলিগেশন হচ্ছে দুটো ভিন্ন ভিন্ন পরিমাণ থাকবে, ওটাকে একটা বিশেষ উপায়ে একসাথে করবে, সেটার গড় পরিমাণটাও দেওয়া থাকবে। যেমন এই অঙ্কে সোনার পানির চেয়ে 19 গুণ ভারী, তামার পানির চেয়ে 9 গুণ ভারী। এই যে দেখেন, এটা একটা অনুপাতে, কি অনুপাতে মেশালে এই দুটো জিনিসের মিশ্রণ পানির চেয়ে 15 গুণ বাড়বে, এটাই হচ্ছে কম। যে এটা এমন একটা অনুপাতে মেশাতে হবে, দেখেন কিভাবে মেশালে, এই দুটো মেশালে কি অনুপাতে। যেমন এই যে এখানে একটা অনুপাত চাইছে, যে কি অনুপাতে মেশালে এই দুটো জিনিস এটা আসবে। এটা নিয়ম হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, এটা বড়, এটা থেকে বিয়োগ করবেন। 15 থেকে 19 থেকে 15 গেলে 4, 15 থেকে 9 গেলে কত, 6। এটাই অনুপাত, উভয়পক্ষে 2 দিয়ে কাটে, 3:2। এলিগেশন নিয়ে আমার ম্যাথ টিউটর বইয়ে অনেক সুন্দর আলোচনা আছে, ধারাবাহিক গুছানো আলোচনা আছে, আপনারা দেখলেই পারবেন এটা নিয়ে অনেক গুছানো। সবচেয়ে জটিল অঙ্কের সহজ সমাধান আমি বলছি, জটিল অঙ্কের একদম সহজ সমাধান, এগুলো যদি আপনি নর্মালি করতে চান, কথা বুঝতে পারছেন, তাহলে আপনার অনেক সময় লাগবে এবং সেটা আপনার দ্বারা সম্ভব না, কারণ পরীক্ষার হলে এত একটা নাম্বারের জন্য তো 4-5 মিনিট আপনি দিতে পারেন না, বা দেওয়ার সুযোগও নাই। কথাটা ক্লিয়ার? তাহলে এলিগেশনের ফ্যাক্টটা আপনি একটু বই থেকে দেখে নেবেন, ওখানে সুন্দর করে বলা আছে, তাহলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকে 6টা 30 মিনিটে, আপনার হাতে সময় থাকলে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা করেন 6টা 30 মিনিটে। এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে আমাদের ইংলিশ ফাউন্ডেশন বেসটা শুরু হবে, বেসিক টু অ্যাডভান্স। আর মজার ব্যাপার হচ্ছে যেটা, এই বেসটাতে আজকেও যদি আপনি বইটা অর্ডার করেন, কোর্সের ফি হচ্ছে আমাদের 550 টাকা। আজকেও আমাদের সুযোগটা আছে, যে কোনো মুহূর্তে সুযোগটা শেষ হবে, আজকেও অর্ডার করলে আপনি এই বইটা 550 টাকা বইয়ের এই কোর্স ফিটা দিতে হবে না, জাস্ট বইয়ের ফিটা দিলেই হবে।
600 টাকা বইয়ের দাম, আর কুরিয়ার চার্জ হচ্ছে 60 টাকা। এই সুযোগটা পাবেন, এটা ছিল আমার এই বছরের সবচেয়ে বড় সুযোগ। বড় মানে অনেক বড় সুযোগ, কারণ এত বড় সুযোগ তো আসলে সাধারণত দেওয়া হয় না, বা দেওয়ার সুযোগও নেই। আর গণিত আমাদের 23 তারিখ থেকে গণিত শুরু হচ্ছে, সেখানেও এই অফারটা আছে। বইটা নেবেন, কোর্সে ফ্রি যুক্ত হবেন 6 মাসের জন্য। ঠিক আছে, ওকে, বলেন ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন? হ্যাঁ, পেজে লাইভ হবে, পেজে লাইভ হবে, পেজে দেখতে পাবেন। আমি ছিলাম। ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। আর কে কে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত? আমি। ওকে। না, আপনারা তো ডু অর ডাই বেসের মানুষ না। জীবন যেতে পারে কিন্তু পড়াশোনা বাদ দেওয়া যাবে না। মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে সময় নেব না, আপনাদের আরো ক্লাস আছে। আর বাকি যারা বাহিরে ফেসবুক থেকে যুক্ত হয়েছেন তারাও তো আছেন। তাহলে সবাই ভালো থাকবেন। আমাদের পঞ্চম পর্ব আগামীকাল সকালে দেখা হচ্ছে 11টায়। আবার ষষ্ঠ পর্ব ইনশাল্লাহ আমরা জানিয়ে দেবো কয়টা দিকে আপনাদের সাথে ফেস করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।